ক্লাসে ঢুকলাম যে ক্লাসে ঢুকছি। ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। আজকে তো বেশ সুন্দর লাগতেছে আমার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 23 নম্বর ক্লাস করব। তো এই অধ্যায়ে এক এক করে অনেকগুলো ক্লাস হয়ে গেল। আসলে এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা এই দুইটা অধ্যায় যদি পড়া থাকে, তোমার মনে করো ফার্স্ট পার্টের প্রায় অর্ধেক পড়া হয়ে গেছে। তো নিউটনের বলবিদ্যা এর আজকের ক্লাসে আমরা কেন্দ্রমুখী বলের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব, বিভিন্ন টাইপের ম্যাথ প্রবলেম সলভ করব। তো কেন্দ্রমুখী বলের যে দুইটা ক্ষেত্র সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি আমাদের আসে, পরীক্ষাতে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে, সেই দুইটা টপিক অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। একটা হচ্ছে ব্যাংকিং আর একটা হচ্ছে সুতার টান। তো আজকের ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ প্রবলেম সলভ করব, বা কেন্দ্রমুখী বলের কিছু অ্যাডভান্স টপিক আমরা আজকের ক্লাসে দেখব, যেগুলা সচরাচর ধরো যে পরীক্ষাতে ওইভাবে আমরা দেখি না আসতে, বা আমাদের বোর্ড বইতে ওইভাবে আলোচনা করা নেই, বাট বিভিন্ন জায়গায় কিন্তু আসে, বিভিন্ন জায়গায় সৃজনশীল প্রশ্ন আকারেও আসে। তোমরা টেস্ট পেপার খুললেও বুঝবা, আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য তা আসার মনে করো যে সমূহ সম্ভাবনা থাকবে। তো আজকের ক্লাসে আমরা সেই টাইপের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ভাই আজকে মেডিকেলের রেজাল্ট দিল, কিছু বলেন ভাই রেজাল্ট নিয়ে? রেজাল্ট নিয়ে কিছু বলার নাই তো, যতগুলা সিট তার চেয়ে যদি বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাহলে অবশ্যই যতগুলা সিট আছে ততগুলা স্টুডেন্ট চান্স পাবে, আর কেউ কেউ চান্স পাবে না, স্বাভাবিক। এটা মনে করো যে প্রকৃতির নিয়ম। তো যাতে তোমরা কেবল হচ্ছে একাডেমিক ব্যাচ, তোমাদের মনে করো যে এর আগেও আর একটা ব্যাচ পরীক্ষা দিবে, তো এখন থেকে খুব ভালো করে পড়ো। তোমাদের প্যাশন কি, টার্গেট কি, এটা সিলেক্ট করো আগে, যে আমি কোন দিকে যাইতে চাই। মেডিকেলে যাইতে চাই, নাকি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাই, না কোনো একটা সাবজেক্ট আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই। ঠিক আছে, গোল আগে ফিক্সড করো, তারপরে সেই অনুযায়ী কষ্ট করো। তবে সবার কষ্ট মোটামুটি ইন্টার পরীক্ষা পর্যন্ত সেম, এইচএসসি পরীক্ষা পর্যন্ত সবার কষ্ট সেম। তো আগে তো এইচএসসি পাস করতে হবে, আগে তো একটা ভালো রেজাল্ট করতে হবে, এইচএসসিতে প্লাস পাইতে হবে, দেন তারপরে হচ্ছে অ্যাডমিশনের চিন্তা ভাবনা। বাট ফোকাস এখন থেকে করো। এখন থেকে তুমি কোন লাইনে যাইতে চাও সেই দিকে ফোকাস করে এখন থেকে পড়াশোনা শুরু করো। আমরা অনেকে ভাবি কি যে এইচএসসি পরীক্ষার পরে 3 মাস 4 মাস পড়ে একবার ফাটাই ফেলবো, এইটা আসলে কখনো হয় না। ওইরকম ফাটাইতে গেলে তুমি অটোমেটিক্যালি ফেটে যাবা। তো এখন থেকে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? এখন থেকে যে পড়াশোনা করবে তার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। পরে গিয়েও তুমি যদি মনে করো না আমি এখন পড়াশোনা করব না, এখন আমি খুবই রিল্যাক্সে মনে করো যে দিন অতিবাহিত করব, এবং হাসি মজা খেলাই সময় নষ্ট করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে তোমার যদি মনে করো যে ঠিকঠাক গোলকে অ্যাচিভ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক 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 পরিশ্রম করা লাগবে। তো অনেক অনেক পরিশ্রম করা এটার দরকার নাই, এখন থেকে একটু 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 করে পরিশ্রম করো, তাহলে মনে করো যে তুমি তোমার ঠিকঠাক যে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য তুমি পৌঁছে যেতে পারবা। ওকে, বা ফিজিক্সে কোন গাইড কিনবো? কোনো গাইড কেনার দরকার নেই, মূল বই পড়বা, আর আমরা ক্লাসে যা পড়াচ্ছি এই পড়বা। আমরা ক্লাসে যা পড়াচ্ছি এগুলা পড়লেও অনেক সময় মূল বই পড়া লাগে না, ঠিক আছে? ক্লাস নোটগুলো যদি তুমি খুব ভালো করে সুন্দর করে গোছাই করতে পারো, তাহলে মূল বইও অনেক সময় পড়া লাগে না। বাট মূল বইয়ের কোনো বিকল্প নেই, একটা মূল বই অবশ্যই পড়বা, ঠিক আছে? মূল বইয়ের যে ম্যাথ প্রবলেমগুলো সেইগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, নিজে পড়ার কোনো বিকল্প নেই, ঠিক আছে? অপূর্ব ভাইকে গোলায় খাওয়াই দিলে তুমি পারবা না যদি তুমি নিজে পড়াশোনা না করো, বুঝলা? ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো
প্রথম যে ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করব আজকে, বলা হচ্ছে সুতাগুলোর টান নির্ণয় করো। টান নির্ণয় করো। এবার আসো কোশ্চেনটা বুঝি। এটা হচ্ছে একটা লাঠি, একটা দণ্ড। এই দণ্ডের সাথে একটা দড়ি বাঁধা হয়েছে। তো দড়িতে 3টা ভর বাঁধা। তো প্রথমে কি করা হয়েছে, একটা দড়ি নেওয়া হয়েছে। একটা দড়ি নিয়ে, এই যে একটা দড়ি নিলাম, দড়ি নিয়ে এর সাথে একটা ভর সংযুক্ত করলাম। ঠিক আছে, এর সাথে একটা ভর সংযুক্ত করলাম। এবার তারপরে এই ভরটার সাথে আবার একটা দড়ি বাঁধলাম। দড়ি বেঁধে এর সাথে আরও একটা ভর সংযুক্ত করলাম। তারপরে এর সাথে আবার দড়ি বাঁধলাম, দড়ি বেঁধে আরও একটা ভর সংযুক্ত করলাম। এই যে 3টা ভর সংযুক্ত করা হয়েছে। এটার ভর হচ্ছে 3 কেজি, এটার ভর 2 কেজি, এটার ভর হচ্ছে 1 কেজি। এভাবে বেঁধে এই অক্ষের চারপাশে, এই যে দণ্ড, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের চারপাশে ঘোরানো হচ্ছে। ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। তো সেই ওমেগা হচ্ছে 200 আরপিএম। আরপিএম অর্থাৎ মিনিটে 200 বার ঘোরানো হচ্ছে। তো এইভাবে যদি ঘোরানো হয় তাহলে এই যে সুতা বা দড়িগুলোর টান নির্ণয় করো। বলো তো কয়টা সুতা আছে এখানে? বলো এখানে কয়টা সুতা আছে? এই একটা সুতা, এই একটা সুতা, এই একটা সুতা, মোট সুতা আছে কয়টা? 3টা। তো এই 3টা সুতায় টান নির্ণয় করতে বলছে। আমি তোমাদের বলছিলাম সুতা আলাদা আলাদা, তাহলে টান আলাদা আলাদা। তো এখানে সুতা আলাদা আলাদা, কিন্তু 1টা 2টা 3টা আলাদা সুতা। তাহলে 3টা আলাদা সুতায় 3টা আলাদা টান। এই 3টা টান আমাদের বের করতে হবে। এই 3টা টান আমাদের বের করতে হবে। তো ধরো এই জায়গায় টান হচ্ছে T1, এই দড়িতে টান T1, এই দড়িতে টান T2, আর এই দড়িতে টান হচ্ছে T3। তো আমরা একটু টানের ডিরেকশনটা দেখাই। তো আমরা T1 T2 T3 টানের ডিরেকশনটা দেখাই। টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করবে। ঠিক আছে, কোনো একটা দড়ি নিয়ে যদি আমি এভাবে টানি, দেখো কোনো একটা দড়ি নিয়ে যদি আমি এভাবে টানি, তাহলে আমি এই হাত দিয়ে দড়িটাকে এদিকে টানতেছি, আর এই হাত দিয়ে দড়িটাকে এদিকে টানতেছি। তাহলে টান জোড়ায় জোড়ায় কাজ করে। টান টি, টান টি। ঠিক আছে, তাহলে টান জোড়ায় জোড়ায় কাজ করবে। তাহলে দেখো এবার আসো এই দড়িতে টান। তাহলে এই 2 কেজি 3 কেজিকে এদিকে টানতেছে, এই যে T3 বলে। আর এই 3 কেজি 2 কেজিকে এদিকে টানতেছে, কত বলে? T3 বলে। ঠিক আছে, তাহলে আমরা 2টা T3 আর লিখলাম না, T3 লিখলাম। ঠিক আছে, বা তুমি লিখতে পারো, চাইলে এভাবে লিখতে পারো, যেটা T3 এটা T3। ওকে, এবার আসো T2। তাহলে এবার 1 কেজি 2 কেজিকে টানতেছে, T2 বলে। আর 2 কেজি 1 কেজিকে টানতেছে, T2 বলে। এবার আসো এই দড়িতে, এই দড়িতে এই লাঠিটাতে বাঁধা আছে। তাহলে লাঠিটা 1 কেজিকে টানতেছে এদিকে, T1 বলে। আর 1 কেজি লাঠিকে টানতেছে এদিকে, T1 বলে। তাহলে এই হচ্ছে বলগুলা, অ্যানালাইসিস করে নিলাম। এবার আমাদের কি করতে বলছে? টান নির্ণয় করতে বলছে। তা আসো আমরা এই 3 কেজি দিয়ে শুরু করি। আচ্ছা, এটা ঘুরতেছে না বৃত্তার পথে? তাহলে 1 কেজি কিন্তু এরকম একটা বৃত্তার পথে ঘুরছে, 2 কেজি এরকম একটা বৃত্তার পথে ঘুরছে, 3 কেজি কিন্তু এরকম একটা বৃত্তার পথে ঘুরছে, তাই তো? তাহলে বৃত্তার পথে ঘুরতে গেলে কি লাগে? কেন্দ্রমুখী বলের যোগান লাগে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান ছাড়া কেউ কিন্তু বৃত্তার পথে ঘুরতে পারবে না। তাহলে আসো আমরা প্রথমে যদি 3 কেজির জন্য চিন্তা করি। ধরো 3 কেজি, শুধু 3 কেজির কথা ভাববো, শুধু 3 কেজির কথা ভাববো। তাহলে এই হচ্ছে 3 কেজি, 3 কেজি এখানে আছে, 3 কেজি এখানে আছে। তাহলে 3 কেজির উপর ক্রিয়ারত বল, আসো 3 কেজির উপর ক্রিয়ারত বল অ্যানালাইসিস করি। 3 কেজির উপর একটাই বল, সেটা হচ্ছে T3। 3 কেজির উপর আরেকটা বল আছে নিচের দিকে ওজন, কিন্তু ওজনের তো কেন্দ্রের দিকে কোনো কন্ট্রিবিউশন নেই। দেখো তো যে বৃত্তার পথে ঘুরবে সেই বৃত্তপথে ওজনের কোনো কন্ট্রিবিউশন আছে? এইরকম একটা বৃত্তার পথে ঘুরবে, তাই তো? তো এরকম একটা বৃত্তার পথে ঘুরলে কেন্দ্রের দিকে যে বলটা, সেই কেন্দ্রের দিকে বলটা কে দিচ্ছে? T3 দিচ্ছে। তাহলে কেন্দ্রের দিকে যে বলটা সেটা হচ্ছে FC। কেন্দ্রের দিকে যে বলটা সেটাই হচ্ছে FC। তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল FC এর যোগানদাতা কে? অনলি T3, অনলি T3। নিচের দিকে ওজন mg, নিচের দিকে ওজন mg। তো এর কোনো কন্ট্রিবিউশন তো কেন্দ্রের দিকে নেই। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে এখানে? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে টান T3। তাহলে টান T3 এটা ইকুয়াল টু হচ্ছে FC। ওকে, আমরা এই T3টা বের করতে চাই। তাহলে T3 FC মানে কি? m v স্কয়ার বাই r। কিন্তু যেহেতু ওমেগা দেওয়া আছে, তাহলে আমরা লিখি m ওমেগা স্কয়ার r। ঠিক আছে, m ওমেগা স্কয়ার r।
কি ক্লিয়ার? তো আর এর মানটা দেওয়া না, আমি একটু লিখে নিই, এটা লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে 1 মিটার, এইটুকু হচ্ছে 2 মিটার, আর এইটুকু হচ্ছে 3 মিটার, এইটুকু হচ্ছে 3 মিটার। তাহলে আর এর মানটা এই ক্ষেত্রে 3 কেজির ক্ষেত্রে কিন্তু 3 মিটার। তাহলে এবারে আসো মানগুলো বসাই দিব। তাহলে এম ওমেগা হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি তার স্কোয়ার ইন্টু আর। তাহলে মান বসালে এম এর মান হচ্ছে 3 কেজি, 2 পাই ওমেগা, ওমেগা 2 পাই এন বাই টি। তাহলে ওমেগা 200 আরপিএম, মিনিটে 200 বার, তাহলে উপরে 200, নিচে মিনিটে, তাহলে 60 সেকেন্ড। তাহলে 2 পাই এন বাই টি তার স্কোয়ার, আর আর এর মান হচ্ছে 3, আর এর মান 3 মিটার। তাহলে আসো 3 3 9 গুণ 2 ইন্টু 3.1416 ইন্টু 200 ডিভাইডেড বাই 60 তার স্কোয়ার। তাহলে এই মানটা আসবে 3947.86 নিউটন। দেখো তো এই মানটা এটা আসছে কিনা, দেখো এটা আসছে কিনা। কি ক্লিয়ার? ওকে ভাইয়া, অনুভূমিক নাকি উলম্ব তলে ঘোরানো হচ্ছে? এই যে চিত্র এঁকে দেওয়া আছে, এটা কি উলম্ব তল মনে হচ্ছে তোমার কাছে? তলটা কেমন তল দেখো তো, অনুভূমিক তল। উলম্ব তলে এইটা অক্ষ, উলম্ব তলে এভাবে ঘোরানো যায়? অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। এবার আসো 2 কেজির জন্য। এবার চিন্তা করো 2 কেজি, এই যে এখানে 2 কেজি আছে, তাহলে 2 কেজির উপর বল, দেখো তো 2 কেজির উপর ক্রিয়ারত বল কয়টা? দেখো এই দিক বরাবর যে বলটা আছে 2 কেজির উপর, এদিক বরাবর যে বলটা আছে, ধুর, এই দিক বরাবর যে বলটা আছে সেটা হচ্ছে T2, T2। 2 কেজির উপর আরো একটা বল আছে এই দিকে, সেটা হচ্ছে T3। তাহলে এই দিক বরাবর আর একটা বল আছে, সেটা হচ্ছে T3। 2 কেজির উপর এই যে দুইটা বল। এবার আমার লাগবে কেন্দ্রের দিকে লব্ধি। তাহলে কেন্দ্র কোন দিকে? এরকম পথে যদি ঘুরতে থাকে, এরকম পথে যদি ঘুরতে থাকে, তাহলে কেন্দ্রটা কোন দিকে? কেন্দ্র হচ্ছে এই দিক বরাবর, তাহলে আমার এই দিক বরাবর বলটা লাগবে এফসি। তাহলে এই দিক বরাবর এফসি হবে T2 মাইনাস T3। তাহলে এফসি ইকুয়াল টু হবে T2 মাইনাস T3। আমার দরকার T2। তাহলে অতএব T2 ইকুয়াল টু এফসি, এফসি মানে এম ওমেগা স্কয়ার আর, তারপরে প্লাস হচ্ছে T3। তাহলে এখানে এম এর মান কত কেজি? 2 কেজি। ওমেগা 2 পাই এন 200 ডিভাইডেড বাই টি 60 তার স্কোয়ার, আর আর এর মানও 2 মিটার, 2 কেজির জন্য 2 মিটার। দেখো তাহলে 2 প্লাস T3, T3 হচ্ছে 3947.86। তাহলে না মান বসাই দাও। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 260 তার স্কোয়ার গুণ 2, এর সাথে যোগ হবে 3947.86। তাহলে 5702.46 এত নিউটন। ওকে ক্লিয়ার? এইবার আসো, বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 1 কেজি, বাকি থাকলো 1 কেজি। তাহলে 1 কেজির জন্য আসো, 1 কেজির জন্য 1 কেজি এখানে আছে, এটা হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজির উপর বল হচ্ছে T1 আর T2, T1 আর T2, 1 কেজির উপর বল T1 T2। তাহলে এই দিক বরাবর ক্রিয়ারত বল T1 আর এই দিক বরাবর T2। তাহলে 1 কেজি সেই এরকম বৃত্তার পথে ঘুরছে। তাহলে বৃত্তার পথে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বলের যোগান লাগবে, কেন্দ্রমুখী বলের যোগান হবে কেন্দ্রের দিকে এফসি। তাহলে এবার এফসি ইকুয়াল টু হবে T1 মাইনাস T2, T1 মাইনাস T2, কেন্দ্রের দিকে লব্ধি। তাহলে কেন্দ্রের দিকে কে আছে? T1, আর কেন্দ্রের বাইরের দিকে কে আছে? T2। তাহলে কি হবে? T1 মাইনাস T2। তাহলে অতএব T1 চাই। তাহলে এফসি এম ওমেগা স্কয়ার আর প্লাস T2। তাহলে এম এর মান 1 কেজি, ওমেগা 2 পাই 200 ডিভাইডেড বাই 60 তার স্কয়ার 1 প্লাস T2, T2 হচ্ছে 5702.46। 2 ইন্টু 3.1416 ইন্টু 260 তার স্কোয়ার প্লাস 5702.46। তাহলে এটা হচ্ছে 6141.11 এত নিউটন। তো দেখো কত সহজ। কি ক্লিয়ার? তাহলে অনেকের কাছে দেখো এই ম্যাথ কিন্তু প্রথম যে ফেস করবে তার কাছে কি না কি মনে হবে, বাট তুমি যদি কেন্দ্রমুখী বলের কনসেপ্ট জানো এবং ম্যাথ সলভ করার টেকনিক জানো, তোমার যদি জানা থাকে
যে কোনো একটা বস্তুর উপর যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। এই কথাটুকু জানলেই তুমি এই টাইপের ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা। এবার একটা জিনিস একটু প্র্যাকটিক্যালি ফিল করো তো। ধরো তিনজনকে আমি দড়িতে এভাবে বেঁধে ঘোরাচ্ছি, ধরো তিনজন, এই M1 M2 M3 মানে 1 কেজি 2 কেজি 3 কেজি, ধরো এই যা তিনজন, চিন্তা করো তুমি তোমার দুইজন বন্ধু এভাবে দড়িতে বেঁধে ঘোরাচ্ছি। সবচেয়ে বেশি প্যারায় বা কষ্টে থাকবে কে? যদি দড়িতে বেঁধে রাখি সবচেয়ে বেশি প্যারায় থাকবে কে? সবচেয়ে বেশি কষ্টে থাকবে কে বলো তো দেখি? প্রথমজন সবচেয়ে বেশি কষ্টে থাকবে, প্রথমজন সবচেয়ে বেশি কষ্টে থাকবে। আর একেবারে লাস্টের যে জন আছে সে একটু আরামে থাকবে আর কি, কারণ তার উপর দড়িতে যে টান বলটা সেই টান বলটা সবচেয়ে কম। দেখো T3 সবচেয়ে কম আর T1 সবচেয়ে বেশি, T1 সবচেয়ে বেশি। আচ্ছা ধরো একই দড়ি দিয়ে আমি বাঁধছি, ধরো একই দড়ি, একই টাইপের দড়ি, এখানেও যে দড়ি এখানেও সেই দড়ি এখানেও সেই দড়ি, এইভাবে ঘুরাইতে থাকলে বলো তো আগে ছিঁড়ে যাবে কোন দড়িটা? ধরো আমি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, ঘূর্ণন স্পিড আস্তে 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 বাড়াচ্ছি, সবচেয়ে আগে ছিঁড়ে যাবে কোনটা? সবচেয়ে আগে ছিঁড়ে যাবে কোন দড়িটা? এই দড়িটা, এই দড়িটা, না এই দড়িটা? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? প্রথম দড়িটাই দেখবা আগে ছিঁড়ে যাবে। তুমি চাইলে একটু বাসায় প্র্যাকটিক্যাল করে দেখো। তুমি সুতা দিয়ে তিনটা বস্তুকে এভাবে বাঁধবা, বাঁধার পরে ঘুরাইতে থাকবা, ঘূর্ণন স্পিড আস্তে 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 বাড়াইতে থাকবা, বাড়াইতে থাকলে দেখবা সবচেয়ে আগে যদি ছিঁড়ে যায় তাহলে এই দড়িটাই ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে কথা আছে দড়িগুলো কিন্তু একই টাইপের দড়ি হইতে হবে। ধরো এই যে দড়ি, এই দড়ির সর্বোচ্চ যে টান সহ্য করতে পারে, সর্বোচ্চ যে টান সহ্য করতে পারে সেটা হচ্ছে 7000 নিউটন। ধরো সর্বোচ্চ টান সহ্য করতে পারে 7000 নিউটন। এখন আমি ঘূর্ণন বেগ বাড়াচ্ছি, এখন তো আমি 200 আরপিএম এ ঘুরাচ্ছি, তো 200 আরপিএম এ ঘুরাচ্ছি বলে সমস্যা নেই। কিন্তু আমি যদি ঘূর্ণন বেগ বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি 7000 পর্যন্তই দড়ি সহ্য করতে পারে। তাহলে প্রথম দেখো, প্রথম যে দড়িটা T1 যে দড়িতে টান প্রযুক্ত হচ্ছে ওই দড়িতে টান প্রথমে 7000 ক্রস করবে, ঠিক আছে? এটা দেখো আপাতত 6141 আছে, এটা 5000 সামথিং আছে, এটা আছে 3000 সামথিং, মানে 4000-এর কাছাকাছি। তাহলে সবচেয়ে বেশি টান আছে কই? প্রথম অংশে, প্রথম দড়ির অংশে সবচেয়ে বেশি টান আছে। তাহলে আমি যদি ঘূর্ণন স্পিড বাড়াইতে থাকি তাহলে প্রথম দড়ির অংশ ওইটাই কিন্তু প্রথমে যে সর্বোচ্চ যে টান ওইটা মনে করো যে অতিক্রম করে যাবে, তাহলে অতিক্রম করে গেলে ওই দড়িটাই ছিঁড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তবে এখানে কিন্তু একটা ভরের ব্যাপার আছে, এখানে কিন্তু একটা ভরেরও ব্যাপার আছে, এখানে কিন্তু ভরেরও একটা ব্যাপার আছে। ওকে, তো চলো এবার আসো সেতু, ঠিক আছে? 1 নম্বর সমতল সেতু। সমতল সেতু, একটা নদীর উপর দিয়ে একটা সেতু আছে, তো সেতুটা হচ্ছে সমতল সেতু। তো সমতল সেতুর উপর সমতল সেতুতে গাড়ির উপর প্রতিক্রিয়া বল। তো এইটা হচ্ছে একটা সমতল সেতু, ঠিক আছে? এই যে এরকম ভাবে থাকে না, এই যে ঝুলন্ত ঝুলন্ত সেতু এরকম। তো এই সেতুর উপর দিয়ে ধরো একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? সেতুর উপর দিয়ে ধরো একটা গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে গাড়িটা, ঠিক আছে? এই সেতুর উপর দিয়ে যাচ্ছে সমতল। তাহলে আমি প্রতিক্রিয়া বলটা বের করতে চাই। তাহলে গাড়ির ওজন কাজ করছে নিচের দিকে mg, ওজন mg নিচের দিকে কাজ করছে, আর তলের প্রতিক্রিয়া উপরের দিকে। তলে গাড়িটা আছে, তাহলে তলের প্রতিক্রিয়া উপরের দিকে। তাহলে এটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, ঠিক আছে? আর এই দিক বরাবর গাড়ির বেগ। তো এই ক্ষেত্রে r সমান সমান কত? r সমান সমান mg। এই ক্ষেত্রে r সমান সমান mg। এটা হচ্ছে সমতল সেতু। 2 নম্বর উত্তল সেতু। উত্তল সেতু, এইবার দেখো কাহিনী হচ্ছে এখন একটা উত্তল সেতু এরকম, এরকম একটা উত্তল সেতু, ঠিক আছে? এবার এই সেতুর উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এই সেতুর উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া কত হবে? এইবার দেখো তলটা একটা বক্রতল, একটা বৃত্তচাপের তল। তাহলে এই গাড়িটা যখন এই বৃত্তাকার পথে যাবে, দেখো এই বৃত্তচাপের পথে যখন এই সেতুর উপর দিয়ে যাবে তখন কিন্তু একটা বৃত্তাকার চাপ অতিক্রম করে যাচ্ছে, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কিন্তু লাগবে। তাহলে দেখি এখানে কেন্দ্রমুখী বলের যোগান কিভাবে আসতেছে।
বা তলের প্রতিক্রিয়া বল কত। তাহলে গাড়ির উপর ওজন কাজ করতেছে নিচের দিকে, পৃথিবী গাড়িকে টানতেছে নিচের দিকে, তাহলে এটা হচ্ছে mg। যেহেতু একটা তলে আছে তো তলের প্রতিক্রিয়া থাকবে তলের অবিলম্ব বরাবর উপরের দিকে, এটা হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া r। ওকে ডান। এইবার আসো, দেখো আগে সমতল রাস্তায় যাচ্ছিল, কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে না, কিন্তু এবার কেমন রাস্তায় যাচ্ছে বলো, এবার কেমন রাস্তায় যাচ্ছে? এবার যাচ্ছে একটা বৃত্তাকার পথে, উত্তল উত্তল একটা বক্রতলে যাচ্ছে, তাহলে এবার কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল, তাহলে নিচের দিকে mg উপরের দিকে r, যতগুলো বল এই দুইটা বলই কাজ করছে, তাহলে এদের লব্ধি কেন্দ্রের দিকে লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্র কোন দিকে? এই বৃত্তাকার, এই যে বৃত্তাকার যে পথটা এর কেন্দ্র হচ্ছে এখানে, তাহলে কেন্দ্রের দিকে লব্ধি হবে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে লব্ধি কেন্দ্রমুখী বল এফসি। কি ক্লিয়ার? তাহলে এবার বলো এফসি সমান সমান কত হবে? এফসি সমান সমান কেন্দ্রের দিকে কে আছে mg আর কেন্দ্রের বাইরের দিকে r, তাহলে mg মাইনাস r, ঠিক আছে। আর এফসি মানে কি mv স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার r, তাহলে অতএব r সমান সমান আমরা প্রতিক্রিয়াটা বের করতে চাই, তাহলে r সমান সমান কত হবে? r কে এই পাশে নিয়ে আসো, তাহলে mg মাইনাস r কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে mg মাইনাস mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r। বুঝছো? এইবার আসো 3 নম্বর, অবতল সেতু। অবতল সেতু, এবার সেতুটা হচ্ছে অবতল, এরকম সেতু, এই সেতুর উপর দিয়ে গাড়ি যাচ্ছে, তো ধরো গাড়িটা এখানে আছে, তাহলে নিচের দিকে ওজন mg, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া r উপরের দিকে, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া r উপরের দিকে, যতগুলো বল ক্রিয়া করবে কেন্দ্রের দিকে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল, ঠিক আছে এফসি। তাহলে এবার কেন্দ্র তো উপরের দিকে, অবতল তল, তাহলে কেন্দ্র কোন দিকে? উপরের দিকে, তাহলে নিচের দিকে mg উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর, তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া আর যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রের দিকে লব্ধি এফসি, তো এফসি ইকুয়াল টু হবে আর মাইনাস mg, তাহলে এফসি ইকুয়াল টু হবে আর মাইনাস mg, ঠিক আছে। তাহলে অতএব আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে mg, এর পাশে চলে আসুক, mg প্লাস mv স্কয়ার বাই r। এই হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া, এই হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া। কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এবার চলো তো একটা ম্যাথ করে ফেলি। বলা হচ্ছে 500 কেজি ভরের একটি গাড়ি কোন সেতুর উপর দিয়ে 13 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সেতুটি 1 সমতল হলে গাড়ির উপর তলের প্রতিক্রিয়া, 2 সেতুটি 50 মিটার ব্যাসার্ধের উত্তল তল হলে গাড়ির উপর তলের প্রতিক্রিয়া। আর 3 নম্বর 50 মিটার ব্যাসার্ধের অবতল তল হলে তলের প্রতিক্রিয়া।
রেডিমেড ম্যাথ চিনো? রেডিমেড ম্যাথ কাকে বলে বলো তো? বলো রেডিমেড ম্যাথ কাকে বলে বলো? রেডিমেড ম্যাথ হচ্ছে ডাইরেক্ট সূত্রে বসায় দিলে সেই ম্যাথকে বলে রেডিমেড ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে একটা রেডিমেড ম্যাথ। আগের স্লাইডে সূত্র আছে, এবার এই সূত্রগুলোতে জাস্ট খালি মান বসাই দিবা, মান বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রেডিমেড। তাহলে আসো প্রথমে কি বলছে, প্রথমেই বলছে যে সেতুটা একটা সমতল সেতু হলে, তাহলে সমতল যদি হয়, তাহলে গাড়ির উপর প্রতিক্রিয়া নিচের দিকে ওজন mg, আর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে r, তাহলে r ইকুয়াল টু mg। তো m এর মান কত 500 আর g এর মান কত 9.8। ঠিক আছে, এখানে বেগ যা নিয়ে যাবে যাক, 13 মিটার পার সেকেন্ড হবে আর 33 মিটার পার সেকেন্ড হবে, হোক কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 4900 এত নিউটন, এটা হচ্ছে তলের প্রতিক্রিয়া। তাহলে এটা 1 নম্বর। এবার আসো 2 নম্বর। কি বলছে? 50 মিটার ব্যাসার্ধের উত্তল তল হলে, উত্তল তল 50 মিটার ব্যাসার্ধের একটা উত্তল তল যদি হয়, এই যে উত্তল তলে গাড়ি, তাহলে নিচের দিকে দেখো কত সূত্র মুখস্থ রাখবা, দরকার একটু করে নিবা। নিচের দিকে mg, নিচের দিকে mg। ঠিক আছে, আমি যদি পরীক্ষা আসে আমি সূত্র মুখস্থ রাখবো না। আগে তোমার আমি সূত্র ঠিক আছে বানাই দিছি, কিন্তু পরীক্ষা আসলে আমি কখনো সূত্র মুখস্থ রাখবো না, আমি চটপট করে নিব যে নিচের দিকে mg, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে r। তাহলে যেহেতু একটা বৃত্তাকার পথে যাচ্ছে এবং তলটা উত্তল তল, উত্তল ভাবেই আঁকছি, তাহলে উত্তল তলে যাচ্ছে, তাহলে নিচের দিকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে কেন্দ্রের দিকে। তাহলে এফসি ইকুয়াল টু হবে mg মাইনাস r। তাহলে অতএব r ইকুয়াল টু হবে, আর কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে mg মাইনাস mv স্কয়ার বাই r। তাহলে এবার মান বসাই দিব, m এর মান 500, g এর মান 9.8, মাইনাস m এর মান 500 গুণ বেগের মান 13 স্কয়ার, বেগের মান 13 স্কয়ার, বেগের মান কিন্তু বেশি হওয়া যাবে না, বেশি হলে একটা কাহিনী হয়ে যাবে। আর r এর মান কত 50, দেখি উত্তর আবার মাঝে মাইনাস চলে না আসে, মাইনাস আসলে তো বিপদ। 500 গুণ 9.8 মাইনাস 500 গুণ 13 স্কয়ার ডিভাইডেড বাই 50। হ্যাঁ, মাইনাস আসে নাই, মাইনাস আসে নাই, 3210 এত নিউটন। ওকে, এবার 3 নম্বর। এবার বলছে সেতুটা অবতল হলে, অবতল, তাহলে সেতুটা যদি অবতল হয় তাহলে সেই ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া, তাহলে নিচের দিকে mg, উপরের দিকে তলের প্রতিক্রিয়া, তলের লম্ব বরাবর থাকবে সবসময়, তলের প্রতিক্রিয়া থাকবে তলের লম্ব বরাবর। তাহলে এবার কেন্দ্রের দিকে যোগানকৃত বল কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রের দিকে এই যে এফসি, তাহলে এফসি ইকুয়াল টু আর মাইনাস এমজি। তাহলে অতএব আর ইকুয়াল টু আর ইকুয়াল টু এমজি কে এই পাশে পাঠাবো, তাহলে এমজি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম এর মান 500, জি এর মান 9.8 প্লাস 500 ভি স্কোয়ার 13 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান 50। তাহলে মান বসো, 500 গুণ 9.8 প্লাস 500 গুণ 13 স্কোয়ার ডিভাইডেড বাই 50, তাহলে 6590 নিউটন। শেষ। কি বুঝছো বলো? এই ম্যাথগুলো আসলে তুমি শিওর থাকো, মনে করো 80% স্টুডেন্ট পারবে না, 80 থেকে 85% স্টুডেন্ট এই ম্যাথগুলো কিন্তু পারবে না, বাট তোমাদের যদি একটু করা থাকে, একটু টাচ থাকে, তাহলে তুমি কিন্তু পারবা। আর পরীক্ষার হলে যে প্রথমে এইগুলো দেখবে সে ভাবে কি দিছে, এগুলা কোথ থেকে আসছে। ঠিক আছে, ওই যে একটা মিম ভিডিও আছে না, যে কোন জায়গা থেকে আসে এগুলা, লোক কি হিন্দিতে বলে, আমার তো হিন্দি কথাটা আসে না, তো এরকম যে কোথ থেকে আসছে এগুলা, এরকম মনে হবে ওর কাছে। তো এবার আসো, এবার একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করব, এই কনসেপ্টেরই ম্যাথ। বলা হচ্ছে একটি উত্তল সেতুর ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, একটি উত্তল সেতুর বক্রতার ব্যাসার্ধ 50 মিটার, একটি গাড়ি এই সেতুর উপর দিয়ে, সর্বোচ্চ কত বেগে, সর্বোচ্চ
কত বেগে চলতে পারবে, আর কোনো তথ্য দেওয়া নেই। ঠিক আছে, ও আচ্ছা, এটা এটা ওয়াইদুল কাদেরের ডায়লগ। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে যে কারা এরা, কোত্থেকে এলো এরা, তাই না? তোরা বলবে যে এসব ম্যাথ কোন জায়গা থেকে আসছে, কোত্থেকে আসলো এই ম্যাথ। দাদা পুলিশে ধরবে, খবরদার খবরদার, এগুলা কিন্তু ভাইরাল করিও না, খবরদার এগুলো ভাইরাল করিও না, তাহলে কিন্তু আর তোমাদের পড়াইতে পারবো না। তাহলে কিন্তু মনে করো কাশিমপুর কারাগারে থাকতে হবে, তাহলে একেবারে কাশিমপুর কারাগারে। তো দেখো কি বলছে, একটি উত্তল সেতুর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, বক্রতার ব্যাসার্ধ। এখন বলছে একটি গাড়ি এই সেতুর উপর দিয়ে সর্বোচ্চ কত বেগে চলতে পারবে। কেন সর্বোচ্চ কত বেগে চলতে পারবে? কেন বেগ আমি বাড়াইতে 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 অনেক বেশি বেগ নিয়ে যাবো, সমস্যা কি? সমস্যা হচ্ছে যখনই তুমি এই সেতুর উপর দিয়ে যাবা তখন দেখবা গাড়ি আর মাটিতে পড়ে নাই, গাড়ি সোজা আকাশে উড়ে চলে গেছে। তুমি যদি অনেক বেশি বেগ নিয়ে সেতুর উপর দিয়ে যাও, অনেক বেশি বেগ, এই রাস্তায় যাওয়ার জন্য একটা সর্বোচ্চ বেগ আছে, তুমি যদি এই বেগের চেয়ে বেশি বেগ নিয়ে যাও তাহলে গাড়ি উড়ে আকাশে চলে যাবে, গাড়ি উড়ে আকাশে চলে যাবে, ওই গাড়ি আর মাটিতে নামবে না, সোজা এভাবে উঠে, মানে নর্মালি তো যাওয়ার কথা এইভাবে গিয়ে যাওয়ার কথা, কিন্তু ওই গাড়ি এইভাবে উঠে চলে যাবে। বুঝতে পারছো, এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তো এইবার আসো, এবার আসো দেখি আমরা একটু হিসাব নিকাশ করি। উত্তল তল, উত্তল তল, একটা গাড়ি ইচ্ছা মতো বেগ নিয়ে কিন্তু এই উত্তল তলে আসতে পারবে না, ইচ্ছা মতো বেগ নিয়ে আসতে পারবে না। এই তলে যাওয়ার জন্য, এই তলে চলার জন্য একটা সর্বোচ্চ বেগ আছে, এর চেয়ে বেশি বেগে যাইতে পারবে না। এর চেয়ে বেশি বেগে যদি চলে, এর চেয়ে যদি বেশি বেগে চলে তাহলে কি ঘটনা ঘটবে? এর চেয়ে বেশি বেগে চললে, এর চেয়ে যদি বেশি বেগে চলে তাহলে কি ঘটনা ঘটবে? দেখো এই ঘটনা ঘটবে, এই যে গাড়ি উড়ে চলে যাবে এইভাবে। ঠিক আছে, এই গাড়ি এই বরাবর গিয়ে আসবে না, এই বরাবর যাবে না, অনেক বেশি বেগ নিয়ে আসছে, ধরো বেগের মানটা কম, তাহলে গাড়ি এইভাবে উঠে গাড়িটা এইভাবে ঘুরে চলে আসছে, বেগের মান কম। ঠিক আছে, বেগের মান আরো কমাও, তাহলে আরো কমানো হলে এইভাবে চলে গেছে। কিন্তু বেগের মান যদি একটা ওই যে নির্দিষ্ট বেগ আছে তার চেয়ে যদি বেশি বেগে যাও তাহলে এইভাবে সোজা চলে গেছে, অর্থাৎ রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে গেছে। তো এরকম একটি ঘটনা ঘটবে যদি তুমি ইচ্ছা মতো বেগ নিয়ে যাও। তো দেখো কেন এটা ঘটে, এর উপর ক্রিয়ারত বলগুলোকে অ্যানালাইসিস করি। নিচের দিকে ওজন mg আর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে r। তাহলে এই পথে ঘোরার জন্য অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, কারণ পথটা বৃত্তাকার পথ। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিলে কেন্দ্রমুখী বল কোন দিকে থাকবে? কেন্দ্রের দিকে, FC। তাহলে এই FC ইকুয়াল টু হবে mg মাইনাস r, mg মাইনাস r। এবার FC হচ্ছে mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r ইকুয়াল টু mg মাইনাস r। এবার শোনো, নিরাপদ সর্বোচ্চ বেগের জন্য, নিরাপদ সর্বোচ্চ বেগের জন্য, নিরাপদ সর্বোচ্চ বেগের জন্য আর হবে 0। এই যে এটাই হচ্ছে শর্ত, আর এর মানটা 0 হইতে হবে। আর এর মানটা 0 হলেই তখন যে বেগটা পাওয়া যাবে ওটাই হচ্ছে সর্বোচ্চ বেগ, এবং সেই সর্বোচ্চ বেগ হচ্ছে ওই যে পানি পড়বে না, সুতায় ঢিল পড়বে না, সেই ম্যাথ। তাহলে আর এর মান যদি 0 হয় তাহলে mm কাটাকাটি v ইকুয়াল টু √r শেষ। এবার কথা হচ্ছে কি, যে সর্বোচ্চ বেগের জন্য আর কেন শূন্য হবে, ফিল করতে চাই, আসো ফিল করি। তাহলে FC ইকুয়াল টু mg মাইনাস r, mg মাইনাস প্রতিক্রিয়া r, এই FC হচ্ছে mv স্কয়ার বাই r ইকুয়াল টু mg মাইনাস প্রতিক্রিয়া r। এবার শোনো ভালো করে শোনো, ধরো তুমি যে বেগ নিয়ে বর্তমানে যাচ্ছ সেই বেগের জন্য এই কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই r, এটার মান লাগবে হচ্ছে 10। এই 10 কে দেবে? এই 10 দেবে ওজন, এবং তার কাছ থেকে বাদ যাবে হচ্ছে r, অর্থাৎ mg মাইনাস r হচ্ছে এই বলটার যোগান দেবে, mg মাইনাস r। তাহলে ধরো mg এর মান তো ফিক্সড, ধরো 14, ধরো mg এর মান ফিক্সড 14, তো তা থেকে বিয়োগ যাবে r, তাহলে r কত বিয়োগ যাবে? 4, তাহলে 4 বিয়োগ গেলেই তো 10 হয়। mg এর মানটা ফিক্সড 14, তাহলে তা থেকে প্রতিক্রিয়া বাদ যাবে, প্রতিক্রিয়া কত বাদ যাবে? 4 বাদ যাবে, 4 বাদ দিয়ে যা থাকবে 10 থাকবে, সেই 10ই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কথা কি বুঝলা? ক্লিয়ার? এইবার আসো, যদি আমি বেগের মানটা বাড়াইতে থাকি তাহলে কি হবে? আচ্ছা, বেগের মান যদি আমি এখানে বাড়াই,
এখানে যদি বেগের মানটা বাড়াই তাহলে এম ভি স্কয়ার বাই আর, এই বলের মানটা বাড়বে। তো এই বলের মানটা বেড়ে কত হবে, ধরো এই বলের মানটা বেড়ে হবে 11, তাই না? কত হবে 11। এখন এই 11 যোগানটা কে দেবে? এম জি মাইনাস আর দেবে, ঠিক আছে? এম জি মাইনাস আর দেবে। তো এম জি তো ফিক্সড, এম জি তো 14 দিচ্ছে, এটা তো কমানো যাবে না, বাড়ানো যাবে না। তাহলে আমার তো বানাইতে হবে 11। তাহলে 11 বানাইতে গেলে বলো প্রতিক্রিয়া কত? প্রতিক্রিয়া কত এবার? প্রতিক্রিয়া এবার হচ্ছে 3। কি ক্লিয়ার? এবার ফিল করো তো, তুমি গাড়ি চালাচ্ছ, তুমি এই উত্তল তলের উপর দিয়ে যাবা, তোমার বেগ যখন কম থাকবে না, বেগ যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবা তলের প্রতিক্রিয়া তুমি টের পাচ্ছ, প্রতিক্রিয়া বেশি হয়ে যাচ্ছে। কিন্তু বেগ তুমি বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, তোমার মনে হবে না যে গাড়ি আর মাটিতে নেই, গাড়ি উড়ে যাচ্ছে, মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। অনেক সময় দেখবা গাড়ির স্পিড যখন অনেক বেশি হয়, ঠিক আছে, যারা গাড়ি টাড়ি চালাইছো, স্পিড যদি অনেক বেশি হয় মনে হয় যেন গাড়ি উঠতেছে, তো সেরকম একটা ঘটনা। তাহলে স্পিড বেশি হইলো, বেশি হয়ে কত হইলো 11, ঠিক আছে, কেন্দ্রমুখী বল লাগবে 11, তাহলে ওজন এমজি থেকে বাদ। তাহলে এবার দেখো প্রতিক্রিয়া কত কমে গেছে 3। এবার স্পিড আরেকটু বাড়াও তো, স্পিড আরেকটু বাড়াও, স্পিড আরেকটু বাড়াইলে এখানে লাগবে 12। তাহলে 12 কিভাবে আসবে? 14 থেকে বিয়োগ হবে 2। তাহলে প্রতিক্রিয়া দেখো আরো কমে যাচ্ছে। অর্থাৎ তুমি যত গাড়ির স্পিড বাড়াচ্ছ, মাটির সাথে তোমার সংযোগ, তলের সাথে রাস্তার সাথে তোমার সংযোগ তত কমে যাচ্ছে, ঠিক আছে, মাটির প্রতিক্রিয়া বল তত কমে যাচ্ছে। কি ক্লিয়ার? এবার তুমি স্পিড আরো বাড়াও, আরো বাড়ানোর পরে লাগবে হচ্ছে ধরো 13, তাহলে এখানে হবে 14 বিয়োগ 1। স্পিড আরো বাড়াও, লাগবে ধরো 14, তাহলে 14 বিয়োগ 0, বুঝছো? তাহলে এই অবস্থায় তুমি যাইতে পারবা, কারণ কেন্দ্রমুখী বল লাগবে কত? 14, ওজন তোমাকে 14 দিচ্ছে, প্রতিক্রিয়া নাই, অর্থাৎ মাটির সাথে তোমার সংযোগ নাই, গাড়ি যাচ্ছে একেবারে মাটির উপর দিয়ে ছুঁই ছুঁই ভাবে যাচ্ছে, তলের উপর দিয়ে ছুঁই ছুঁই ভাবে চলে যাচ্ছে। কি ক্লিয়ার? এইবার বেগ আরেকটু বাড়াও তো দেখি, বাড়াও বাড়াও বাড়াও, বেগ আরেকটু বাড়াও। তাহলে বেগ আরেকটু যদি বাড়াও তাহলে এখানে হবে কত? 15। এইবার কি হবে? এবার কি হবে বল? এটা আছে কত? 14, 14, এটা তো অলরেডি 0 হয়েই গেছে। তাহলে 14 মাইনাস 0, এর তো অলরেডি মানে 0 হয়ে গেছে, আর এর তো অলরেডি 0 হয়ে গেছে। তাহলে ওজন সম্পূর্ণটুকু দিয়ে দিল তোমাকে, ওজন সম্পূর্ণটুকু তোমাকে দিয়ে দিল। তাহলে ওজন 14 দিয়ে দিল। বলো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান তুমি পাইলা? প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান তুমি কি পাইলা? বলো পাইলা না। তাহলে এবার কি ঘটনা ঘটবে বলো? বৃত্তার মতো ঘুরতে পারবা না, তাহলে স্পর্শক বরাবর ছিটকে এভাবে চলে যাবা, অর্থাৎ তুমি আর রাস্তা দিয়ে যাইতে পারবা না, এখান থেকে ছিটকে সোজা এভাবে চলে যাবা, গিয়ে পড়বা কোথায়? খাদে গিয়ে পড়বা, ঠিক আছে? তাহলে নিরাপদ সর্বোচ্চ বেগের শর্ত কি? এখান থেকে দেখো, নিরাপদ সর্বোচ্চ বেগের শর্ত কি? এটা তো নিরাপদ না, এটা তো অনিরাপদ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা তো অনিরাপদ ঘটনা ঘটে গেছে, অনিরাপদ, অনিরাপদ, হ্যাঁ, তাহলে এটা তো অনিরাপদ। তাহলে নিরাপদ সর্বোচ্চ বেগের জন্য শর্তটা কি? নিরাপদ সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ, এটা নিরাপদ, এটা নিরাপদ, এটা নিরাপদ বাট বেগ সর্বোচ্চ না, এটা নিরাপদ বাট বেগ সর্বোচ্চ না। তাহলে নিরাপদ সর্বোচ্চ বেগের জন্য এই দেখো আর এর মান 0। তাহলে ফিল করতে পারছো? তাহলে নিরাপদ সর্বোচ্চ বেগের জন্য আর এর মান হবে 0। বলো ফিল করতে পারছো? ক্লিয়ার? এবার এম এম কাটাকাটি, তাহলে নিরাপদ সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, তাহলে √RG, ঠিক আছে? তাহলে পানি পড়বে না, ঢিল পড়বে না, গাড়ি ছিটকে পড়বে না, সবকিছুর সূত্র হচ্ছে এইটা, ভি ম্যাক্স ইকুয়াল টু √RG। আর এর মান 50, জি এর মান 9.2। যে গাড়ি হোক এই রাস্তায়, যে গাড়ি হোক, ঠিক আছে, যে গাড়ি হোক তাকে সর্বোচ্চ এই বেগ নিয়ে এসে যাইতে পারবে। তাহলে এটা হচ্ছে 22.135 এত মিটার পার সেকেন্ড। তো তুমি একটা কাজ করবা, ব্রিজের সামনে এরকম একটা সাইনবোর্ড দিয়ে দিবা যে এই ব্রিজ অতিক্রম করার জন্য যে কোনো গাড়ির সর্বোচ্চ বেগ হচ্ছে এইটা। এই বেগের চেয়ে যদি বেশি বেগ নিয়ে যাইতে চাই তাহলে সোজা মনে করো স্বর্গের রাস্তা দেখাই দিবা, বুঝতে পারছো? কেউ মনে করো মরতে চাই, তাহলে তারে বলবা যে আচ্ছা ঠিক আছে এই রাস্তায় ওঠো, বেগের মান করে দাও 25, বেগের মান 25 মিটার পার সেকেন্ড করে দাও, বেগের মান 25 মিটার পার সেকেন্ড করে এই রাস্তা অতিক্রম করে চলে যাও, তাহলে মনে করো যে সোজা একেবারে হ্যাঁ স্বর্গের রাস্তায় চলে যাবে, বুঝতে পারছো? তাহলে দুর্ঘটনা ঘটে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। এবার কনিক্যাল পেন্ডুলাম, কনিক্যাল বানানটা ঠিক আছে কিনা আমি জানি না, একটু তোমরা দেখে নিও। কনিক্যাল পেন্ডুলাম, পেন্ডুলামের পর্যায়কাল, কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কাল নির্ণয় করো, ঠিক আছে? পেন্ডুলাম তো বুঝো নাকি? পেন্ডুলাম বুঝো কিনা? পেন্ডুলাম হচ্ছে সরল দোলক। দেখো খেয়াল করো, এইটা হচ্ছে পেন্ডুলাম, এই
এইটা হচ্ছে পেন্ডুলাম। আর কনিক্যাল পেন্ডুলাম কি? কনিক্যাল পেন্ডুলাম কি? ধরো এটা একটু ভারী করে নিই। দেখো এটা হচ্ছে পেন্ডুলাম, এইভাবে দুললে পেন্ডুলাম। আর কনিক্যাল পেন্ডুলাম হচ্ছে ঘুরে ঘুরে দুলবে, ঘুরে ঘুরে দুলবে এইভাবে। এই দেখো এইটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। এই যে ঘুরে 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 দুলবে, এইটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। বুঝছো? তাহলে কনিক্যাল পেন্ডুলাম কোণ করে, দেখো একটা কোণ করে দুলতেছে এইভাবে। এইভাবে যখন ঘুরতেছে, এইভাবে যখন ঘুরতেছে তখন একটা কোণ তৈরি করতেছে না? এখানে এখানে একটা কোণ তৈরি করতেছে কিনা? তো এইটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। ঠিক আছে? তাহলে এই যে এইটা হচ্ছে পেন্ডুলাম, সোজা যদি এভাবে দোলে তাহলে এটা হচ্ছে সরল দোলক বা পেন্ডুলাম। আর এইভাবে ঘুরে 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 যদি দোলে তাহলে একটা কোণ করে দুলতেছে, এটাকে বলা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। ঠিক আছে? তো চলো এই কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কাল বের করতে চাই। তাহলে ধরো এইটা হচ্ছে দৃঢ় অবলম্বন, এই হচ্ছে বস্তুটা, এইভাবে দুলতেছে, এইভাবে এইভাবে দুলতেছে। তাহলে এইভাবে দুলতে থাকলে দেখো তো একটা বৃত্তাকার পথে দুলছে না? বলো একটা বৃত্তাকার পথে দুলছে কিনা? বৃত্তটা সুন্দর হচ্ছে না। তাহলে বৃত্তার পথে দুলতে গেলে, বৃত্তার পথে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বল লাগবে না? বলো কেন্দ্রমুখী বল লাগবে কিনা? তাহলে এইখানে অ্যানালাইসিস করো কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে, কিভাবে কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছে, সবকিছু অ্যানালাইসিস করো সুন্দর করে। তাহলে আসো, কোনো বস্তু যদি বৃত্তার পথে ঘোরে তার উপর ক্রিয়ারত বলগুলাকে অ্যানালাইসিস করবা। আর তারপরে কেন্দ্রের দিকে, যে বৃত্তার পথে ঘুরবে তার কেন্দ্রের দিকে হবে কেন্দ্রমুখী বল। তাহলে দেখো এর ওজন কাজ করছে নিচের দিকে, এমজি ওজন, এমজি নিচের দিকে। দেখো দড়ি বা সুতা দিয়ে বাঁধা আছে, তাহলে দড়ি বা সুতার একটা টান আছে এই দিক বরাবর। এই যে দড়ি বা সুতার টান এই দিক বরাবর, তো এই দড়ি বা সুতার টান, এই দড়ি বা সুতার টান, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি। এই যে কোণটা উলম্ব রেখার সাথে যে কোণ করে দুলতেছে, এই কোণটা হচ্ছে থেটা। উলম্ব রেখার সাথে যে কোণ করে দুলতেছে সেই কোণটা হচ্ছে থেটা। তাহলে দেখো এই দুইটা বলই কিন্তু আছে, আর কোনো বল কিন্তু নাই। একটা হচ্ছে দড়ির টান, ঝুলন বিন্দুর দিকে দড়ির টান সবসময় কাজ করে, আর নিচের দিকে খাড়া নিচের দিকে ওজন এমজি। এই দুইটা বল ছাড়া আর কোনো বল কিন্তু নাই। এবার তাহলে একটা কাজ করি, এই টিকে দেখো এমজি কত সুন্দর, এই যে বৃত্তার পথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সাথে, এই যে বৃত্তার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, এই ব্যাসার্ধের সাথে এমজি কত সুন্দর 90 ডিগ্রি কোণে আছে, খুব ভালো কোণে আছে। তাহলে বাঁকাতারা হয়ে আছে কে? বাঁকাতারা হয়ে আছে টি। ওইটারে দুইটা উপাংশে ভেঙে ফেলবো, এইটারে দুইটা উপাংশে ভাবে ভেঙে ফেলবো। তাহলে এটারে যদি দুইটা উপাংশে ভাঙা যায়, দেখো তো এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ হয় না? তো এই কোণটা থেটা হলে এই কোণটাও থেটা, আর এটা টি হলে এটা টি কস থেটা। আর এই দিক বরাবর যেটা অনেকটা ব্যাংকিং এর মতো, এই দিক বরাবর যেটা সেটা হচ্ছে টি সাইন থেটা। বুঝতে পারছো? তাহলে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল, বলো কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান পাইছো কিনা? খুঁজে দেখো তো কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান পাইছো কিনা? বলো কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? দেখো যোগান কে দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগান টি সাইন থেটা। ইয়েস, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান এই যে কেন্দ্রের দিকে এফসি, এফসি। তো এফসি কার কাছ থেকে আসতেছে? টি সাইন থেটার কাছ থেকে আসতেছে। এমজি দিচ্ছে না, কারণ এমজি কজ 90, এমজি কজ 90, আবার টি কস থেটা তারও তো 90 উপাংশ। তো টি কে ভেঙে দুটো উপাংশ পাইলাম, টি কস থেটা টি সাইন থেটা। টি সাইন থেটা কেন্দ্রের দিকে, সেই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তো আমরা চাই একবার ঘুরে আসতে কত সময় লাগবে, সেটা হচ্ছে পর্যায়কাল। একবার ঘুরে আসতে সময়, এভাবে যে ঘুরতেছে না, ঘুরে আসতেছে, একবার ঘুরে আসতে যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল। আমরা ওই পর্যায়কালটা চাই। তাহলে টি কস থেটা ইকুয়াল টু এমজি আর টি সাইন থেটা ইকুয়াল টু এফসি। তো টি সাইন থেটা দ্যাট ইজ এফসি, অতএব টি সাইন থেটা এটা ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, এটার সমীকরণ নম্বর 1 বলি। আর টি কস থেটা ইকুয়াল টু এমজি, টি কস থেটা ইকুয়াল টু এমজি। ঠিক আছে? এটা, এটাকে এম ভি স্কয়ার বাই আর বলছি না? যেহেতু আমাদের পর্যায়কাল লাগবে, তুমি চাইলে এটাকে এম ওমেগা স্কয়ার আরও লিখতে পারো, এম ওমেগা স্কয়ার আর এটাও লিখতে পারো। ঠিক আছে? এম ভি স্কয়ার বা আরও লিখতে পারো, এম ওমেগা স্কয়ার আরও লিখতে পারো, তোমার যেটা খুশি, তোমার যেটা ইচ্ছা। এবার আমাদের লাগবে পর্যায়কাল, পর্যায়কাল ওমেগার মধ্যে আছে, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। ওই যে টিটা আমাদের লাগবে, এই যে টিটা আমাদের দরকার। বুঝতে পারছো? তাহলে একটা কাজ করে দাও, এই দুইটাকে কি করতে ইচ্ছা করতেছে তোমার? বলো এই দুইটাকে কি করতে ইচ্ছা করতেছে? ভাগ করতে। তাহলে ভাগ করে দাও, 1/2, 1/2। তাহলে 1/2 টি সাইন থেটা, নিচে টি কস থেটা, উপরে এম এম কাটাকাটি করে ওমেগা স্কয়ার আর এবং জি, টি আর টি কাটাকাটি, সাইন বাই কস ট্যান থেটা লিখতে পারো, কিন্তু আপাতত তোমার তো ওমেগা বের করতে হবে, সো তুমি আগে লিখো না। দেখো এবার এটা হচ্ছে আর, এই যে সুতার দৈর্ঘ্য বা দড়ির দৈর্ঘ্য এটা হচ্ছে এল,
তাহলে তুমি একটু দেখো, আমি এখানে একটু চিত্রটা আঁকি, তুমি একটু দেখো। এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে এল। তাহলে এই কোণের জন্য cos থিটা, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে cos থিটা হবে না, sin থিটা। তাহলে সাগরে লবণ আছে, তাহলে কোণের বিপরীত লম্ব, তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে অতএব আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে এল sin থিটা, আর ইকুয়াল টু হবে এল sin থিটা। হয়ে গেছে, শেষ। তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার, আর আর মানে এল sin থিটা ডিভাইডেড বাই জি। এইবার sin থিটা কাটাকাটি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই টি। তাহলে আমরা দেখো তো এল cos থিটা ওমেগা স্কয়ার ইকুয়াল টু এল জি ডিভাইডেড বাই এল cos থিটা, তাই তো? জি ডিভাইডেড বাই এল cos থিটা। এবার ওমেগা মানে 2 পাই বাই টি, তাহলে 2 পাই বাই টি রুট এই পাশে চলে গেল, জি ডিভাইডেড বাই এল cos থিটা। আমাদের দরকার টি, তাহলে উল্টে যাবে, টি ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার এল cos থিটা ডিভাইডেড বাই জি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কালের সূত্র, কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কালের সূত্র, ঠিক আছে? তাহলে এবার তুমি সুতার দৈর্ঘ্য কত বসাই দিবা, কত কোণ করে ঘুরতেছে, কত কোণে চারপাশে ঘুরতেছে, এই যে উলম্ব রেখার সাথে যে কোণটা, সেই কোণের মানটা এখানে বসাই দিবা, আর জি এর মান 9.8 জানো, তাহলে তুমি কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কাল পেয়ে যাবা। এবার একটা মজার ব্যাপার বলি তোমারে, তুমি 9-10-এ পড়ছো মেবি, ঠিক আছে? বা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার যখন পড়বা তখন তুমি এটা জানবা। শর্টকাট, নর্মাল পেন্ডুলাম যেটা, এই যে নর্মাল পেন্ডুলাম যখন দুলতে থাকে, নর্মাল পেন্ডুলামের এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য এল। বলতো নর্মাল পেন্ডুলামের পর্যায়কালের সূত্র কি? কনিক্যাল পেন্ডুলাম না, নর্মাল পেন্ডুলাম, এর পর্যায়কালের সূত্র কি বলতো দেখি? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটাই হচ্ছে সূত্র। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। হ্যাঁ, অনেকে জানো কিন্তু এটা, তাই না? এবার মজার ব্যাপার হচ্ছে এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। কেমনে এখানেও তাই? এই দৈর্ঘ্যটা কত? এল তো। আচ্ছা, তাহলে আমি যদি তোমার জিজ্ঞেস করি, বলো এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা কত, এল ড্যাশ ধরো, এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা বের করো, এটা এল, এটা থিটা, এটা এল, এটা থিটা, তাহলে এই দৈর্ঘ্যটা কত? এল ড্যাশ কত? এল cos থিটা। তো তাই তো হইছে, এইখানে এল এর জায়গায় তখন হবে এল cos থিটা। এই তো পার্থক্য, আর কিছু তো না পার্থক্য। কথা কি বুঝলা? তাহলে এই যে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে থিটা, তাহলে আমি যদি বলি এই দৈর্ঘ্যটা কত, তো এই দৈর্ঘ্যটা এল cos থিটা, এল এর উপাংশ এল cos থিটা, যার সাথে কোণ তার সাথে cos থিটা, তাহলে এল এর উপাংশ এল cos থিটা, তাহলে এই দৈর্ঘ্যটা এল cos থিটা, তাই বসাই দিবা, শেষ। তাই তো হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এল এর জায়গায় চলে আসবে এল cos থিটা, তাহলে সূত্র শেষ, ঠিক আছে? সূত্র করে দেখালাম, এই সূত্র ছাড়াও ম্যাথ করা যায়, এই সূত্র ছাড়াও ম্যাথ করা যায়। আসো তোমার একটা ম্যাথ করে দেখাই। বলা হচ্ছে একটি বস্তুকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে মিনিটে 20 বার ঘোরানো হচ্ছে, 20 বার ঘোরানো হচ্ছে। উলম্ব রেখার সাথে এর উৎপন্ন কোণ নির্ণয় করো এবং পর্যায়কাল নির্ণয় করো, রৈখিক বেগ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কি বলছে? কোন একটা দৃঢ় অবলম্বন থেকে একটা বস্তুকে সুতায় বাঁধা হয়েছে, সুতায় বেঁধে ঝুলানো হয়েছে। সুতার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে মিনিটে 20 বার ঘোরানো হচ্ছে। তো এমন ভাবে ঘোরানো হচ্ছে যেন উলম্ব রেখার সাথে কোণ তৈরি করে থাকে। আমি সংক্ষেপে লিখছি, কিন্তু তুমি প্রশ্ন পড়লে বুঝবা। বলা হচ্ছে উলম্ব রেখার সাথে এর উৎপন্ন কোণ কত, তার মানে এমন ভাবে ঘোরানো হচ্ছে যেন উলম্ব রেখার সাথে একটা কোণ তৈরি করে থাকে, উলম্ব রেখার সাথে কোণ তৈরি করে থাকে, এই কোণটা থিটা, এইটা আমাদের বের করতে বলছে।
তো মিনিটে কয়বার ঘোরানো হচ্ছে বলো, মিনিটে কয়বার? মিনিটে 20 বার ঘোরানো হচ্ছে। তাহলে মিনিটে 20 বার ঘোরানো হচ্ছে, তার মানে ওমেগাটা আমাদের দেওয়া আছে, ওমেগাটা দেওয়া আছে। ওমেগা হচ্ছে 20 RPM, রেভলিউশন পার মিনিট, 20 RPM, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে থেটা কত, আমাদের বের করতে হবে এর রৈখিক বেগ ভিটা কত, আমাদের বের করতে হবে এর পর্যায়কালটা কত। এই কয়টা জিনিস আমাদের বের করতে হবে। তো পারবো কিনা বের করতে? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই, পারবো। তো অনেকে বলতে পারো ভাই আমরা পর্যায়কাল যদি বের করতে চাই তাহলে তো আমার থেটা লাগবে, থেটা তো আমি জানি না, থেটা জানি না, বাট এল তো জানি, আর কতবার ঘোরানো হচ্ছে জানি, তাহলে সেখান থেকে আমি থেটাটা বের করতে পারবো। তো কেমনে বের করতে পারবো? ব্যাংকিং এর সূত্র, tan θ = v² / rg, জানো? tan θ = v² / rg, ঠিক আছে? কেমনে দেখবা? এই যে দেখো নিচের দিকে mg, এখানেও ব্যাংকিং এর সূত্র, সবই ঘুরে ফিরে ওই ব্যাংকিং এর সূত্রের মতোই। নিচের দিকে mg, নিচের দিকে mg, তাহলে দড়ির টান টি এদিক বরাবর, তাহলে টি কে দুইটা উপাংশে ভেঙে ফেলবো, টি কে দুটো উপাংশে ভেঙে ফেলবো, এই দিক বরাবর একটা উপাংশ, এই দিক বরাবর একটা উপাংশ, এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, তাহলে টি cos θ, টি cos θ, এদিক বরাবর টি sin θ। ওকে, তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল এফসি, এফসি। তো একটু আগেই তো আমরা লিখছিলাম যে টি sin θ এটা ইকুয়াল টু এফসি, এফসি মানে এই দেখো mv² / r, m ω² আরও লিখতে পারি, আর টি cos θ এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু mg। ভাই দুইটাকে ভাগ দিয়ে দাও তো, ভাগ দিয়ে দাও, 1/2, 1/2 দাও, ভাগ দিয়ে দাও। তাহলে টি টি কাটাকাটি সাইন বাই কস tan θ, tan θ, tan θ ইকুয়াল টু mv² ডিভাইডেড বাই r গুণ mg গুণ 1/mg, m কাটাকাটি। এই দেখো tan θ ইকুয়াল টু v² বাই rg, বুঝতে পারছো? দেখো এই যে ব্যাংকিং এর সূত্রটা চলে আসছে যে tan θ ইকুয়াল টু v² বাই rg, বুঝলা? এবার আসো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে থেটা। তো থেটা বের করতে গেলে তো আর এর মান জানা দরকার, এখানেই মুশকিল হয়ে গেছে। থেটা বের করতে গেলে আর এর মান জানা দরকার, আর এর মান তো আমরা জানি না। আর কোনটা? এই যে বৃত্তপথের ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে আর, এই বৃত্তপথের ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে আর। এইটা আমরা জানি এল 10 সেন্টিমিটার, এটা আমাদের জানা আছে, এল 10 সেন্টিমিটার, এটা আমাদের জানা আছে। এই কোণের মানও জানি না, আর এর মানও জানি না। তো আমি কোণের মান বের করতে গেলে আর এর মান লাগবে, এই তো মুশকিলে পড়ে গেলাম। কোণের মান বের করতে গেলে আর এর মান জানা লাগবে, এটা তো মুশকিলে পড়ে গেলাম। দেখো তো সাইন θ ইকুয়াল টু লম্ব আর ডিভাইডেড বাই এল, তাহলে অতএব আর ইকুয়াল টু এল সাইন θ, আর ইকুয়াল টু এল সাইন θ, এটা বসাই দিলেই হয়ে যাবে এখানে। এই যে tan θ মানে কি? সাইন বাই কস না, তাহলে সাইন θ ডিভাইডেড বাই কস θ। এবার ভি ইকুয়াল টু ওমেগা আর, ভালো করে শোনো, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা² r² ডিভাইডেড বাই নিচে আর জি, তাহলে r² আর কাটাকাটি করে উপরে একটা আর, কাটাকাটি করে উপরে একটা আর ডিভাইডেড বাই জি। ঠিক আছে, কেন ওমেগাতে নিলাম? কারণ আমাদের ওই যে ওমেগাটা দেওয়া আছে, ভি দেওয়া ছিল না, ওমেগা দেওয়া ছিল। তাহলে এবার আসো মান বসাই দিই, সাইন θ ডিভাইডেড বাই কস θ, ঠিক আছে? এবার এই যে ওমেগা², ওমেগা হচ্ছে, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2πn ডিভাইডেড বাই টি, 20 RPM, তাহলে 2πn ডিভাইডেড বাই টি তার স্কোয়ার, আর আর হচ্ছে এল সাইন θ, আর হচ্ছে এল সাইন θ ডিভাইডেড বাই জি। তাহলে সাইন θ কাটাকাটি, এবার সব মান জানো, খালি বসাই দাও। তাহলে 1 ডিভাইডেড বাই কস θ, 2πn, এন এর মান কত? 20, মিনিটে 60, তার স্কোয়ার, এল এর মান 10 সেন্টিমিটার, তাহলে 0.10, জি এর মান 9.8, তাহলে 2 × 3.1416 ইন্টু 20 ডিভাইডেড বাই 60 তার স্কোয়ার গুণ 0.10 ডিভাইডেড বাই 9.8, ডিভাইডেড বাই 9.8 এর ইনভার্স। না, তাহলে 1 ডিভাইডেড বাই কস θ এটা, তাহলে কস θ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, কোণের মান কি আসে বলো তো? আরেকবার করি, তথ্য ভুল দেওয়া হয়ে গেছে হয়তো। 1416 ইন্টু 20 ডিভাইডেড বাই 60 তার স্কোয়ার ইন্টু 0.10, 9.8 cos θ এর ইনভার্স। তথ্য ভুল দেওয়া হয়ে গেছে, এই কারণে কোণের মান আসছে না। তাহলে দেখি 20-এর জায়গায় 200 দিলে কি হয়? 20-এর জায়গায় 200 যদি দেওয়া হয় তাহলে তো আরও বেশি হয়ে যাবে।
তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60 ইন্টু 200 এত স্কোয়ার 0.10 ডিভাইডেড বাই 9.8। ও না, আমি সরি, প্রথমে স্কোয়ার দিছিলাম না। হচ্ছে ম্যাথ ইরোর না, হয়েছে আমি প্রথমে স্কোয়ার দিতে ভুলে গেছি নাকি। আচ্ছা ধরো ও না, স্কোয়ার দিছিলাম তো। 200 দাও, 200 এখানে 200 দাও, 200 দিলে হবে, এখানে 200 দিলে হবে। আরপিএমটা চেঞ্জ করো, 0.10 ডিভাইডেড বাই 9.8। আরপিএমটা 200 করো, 200 আরপিএম, ঠিক আছে? আর সব জায়গায় ঠিকঠাক আছে? হ্যাঁ, 200 আরপিএম করো, তাহলে ঠিক আছে। 200 আরপিএম করে দাও, তাহলে ঠিক আছে। ঠিক আছে, দেখছো, একটা ম্যাথ দিতে গেলে তথ্য ঠিক দিয়ে দিতে হয়। তাহলে অতএব cos θ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে 0.20। হ্যাঁ ঠিক আছে, 0.2234। তাহলে cos ইনভার্স অ্যান্সার, তাহলে অতএব θ ইকুয়াল টু 77.09 ডিগ্রি। ঠিক আছে, 77.09 ডিগ্রি। হ্যাঁ এবার দেখো, ঠিক আছে, 200 দিলে ঠিক আছে। এই যে কোণের মানটা বের করে ফেললাম। এবার কোণের মান বের করলে তুমি পর্যায়কালও বের করতে পারবা, ভিও বের করতে পারবা, সবই বের করতে পারবা। কি চাইছে? পর্যায়কাল রৈখিক বেগ চাইছে, ভি ইকুয়াল টু ওমেগা আর। ঠিক আছে, তুমি আর পেয়ে যাবা, এই যে আর ইকুয়াল টু এল সাইন থিটা, আর পেয়ে যাবা। আর ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা আর, ওমেগা 2 পাই এন ডিভাইডেড বাই টি, 2 পাই এন ডিভাইডেড বাই টি আর, আর হচ্ছে এল সাইন থিটা, এল সাইন থিটা। তাহলে এখানে সব মান বসাই দিবা, মান বসাই দিয়ে বেগের মানটা পেয়ে যাবা। টি এর মান তুমি ওমেগা জানো তো, দেখো ওমেগা জানো তো, টি এর মান কষ্ট করে আর সূত্র দিয়ে বের করার দরকার নেই। ঠিক আছে, তুমি ওমেগা জানো, দেখো এই যে টি না, এই টি এর সূত্র দিয়ে বের করবো কিনা তুমি, ভাই ওমেগা জানো তো, ওমেগা তো জানো। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এখান থেকে ডাইরেক্ট টি বের করে নিবা। কোনো সমস্যা আছে বলো? এই তো হয়ে গেল, শেষ। ব্যাংকিং এর এই সূত্রটা ডিরেক্ট বসানো যাইতো কিনা? সবসময় ব্যাংকিং এর সূত্র হবে না রে পাগল, এখানে কাকতালীয় ভাবে সেম হয়ে গেছে, এখানে কাকতালীয় ভাবে সেম হয়ে গেছে। এখানে যে ব্যাংকিং এর সূত্র আমি খাটাইছি এমনটা না, সূত্রটা ওরকম চলে আসছে কাকতালীয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, কি ক্লিয়ার? তাহলে মূল মূল সূত্র হচ্ছে এই দুইটা, এই দুইটা যে বুঝবে, এই দুইটা যে পারবে, তারপরে এই সূত্র ভেজে খাইতে সবাই পারবে। ঠিক আছে, মূল হচ্ছে এই দুইটা। বলো বুঝছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? এবার বলা হচ্ছে একটি 10 সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধ গোলকাকৃতির একটি পাত্রে একটি মার্বেল নিয়ে কত বেগে ঘোরানো হলে তা কেন্দ্রগামী উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। 30 ডিগ্রি কোণ তৈরি করে, বলো পারবো কিনা? একই রকম, একটু আগে কনিক্যাল পেন্ডুলামের যে ম্যাথটা করলাম তার মতোই। একটা অর্ধ গোলকাকৃতির পাত্র, এই একটা অর্ধ গোলকাকৃতির পাত্র, এই পাত্রের মধ্যে একটা মার্বেল নিয়ে ঘোরানো হচ্ছে, এটা হচ্ছে সেন্টার। একটা মার্বেল নিয়ে ঘোরানো হচ্ছে পাত্রের মধ্যে। এই যে পাত্র এভাবে ধরে, এভাবে মার্বেলটাকে আমি ঘোরাচ্ছি। ঠিক আছে, মার্বেলটাকে ঘোরাচ্ছি, এটা হচ্ছে কেন্দ্রগামী উলম্ব রেখা। এই পাত্রের অর্ধ গোলকাকৃতির পাত্র তো, তাহলে কেন্দ্রগামী উলম্ব রেখা হচ্ছে এইটা। এমন ভাবে ঘোরানো হচ্ছে মার্বেলটাকে, ধরো মার্বেলটা এখানে আছে, এই মার্বেলটাকে এমন ভাবে একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে যেন কেন্দ্রগামী যে উলম্ব রেখা তার সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে।
30 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, উলম্ব রেখার সাথে কত কোণ? 30 ডিগ্রি। এই যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, 30 ডিগ্রি কোণ তৈরি করে থাকে। কি ক্লিয়ার? তো এইভাবে ঘোরানো হচ্ছে। তো এবার আমাদের বলতেছে কত বেগে ঘোরানো হচ্ছে, বেগের মানটা বের করো। উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, কত বেগে ঘোরালে? তো আসো, বৃত্তার পথে ঘুরছে, কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। তো কেন্দ্রমুখী বলের যোগান কেউ না কেউ তো দিবে, তাই না? তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে খুঁজে বের করি। আসো, কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে খুঁজে বের করি। তাহলে নিচের দিকে এটা হচ্ছে mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে r, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, দেখো তল তো এটা, এটা হচ্ছে তল, তাহলে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে এটা, ঠিক আছে? তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে r, তাহলে এটা হচ্ছে mg খাড়া নিচের দিকে, এটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া r, এই কোণটা হচ্ছে থেটা, এই যে এই কোণটা হচ্ছে থেটা। আচ্ছা, ওই কোণটা যদি থেটা হয়, দেখো এই কোণটা যদি থেটা হয় তাহলে ঠিক একই রকম ভাবে এটাও থেটা। দেখো আগের আগের যে কনিক্যাল পেন্ডুলামের যে ক্ষেত্রটা পড়লাম ঠিক সেম জিনিস, ঠিক আছে? আগে কি করা হচ্ছিল? সুতায় বেঁধে ঘোরানো হচ্ছিল, এবার আর সুতায় বেঁধে না, পাত্রের মধ্যে নিয়ে ঘোরানো হচ্ছে। তো একই টাইপের, আগে উলম্ব রেখার সাথে এরকম একটা কোণ তৈরি করে, উলম্ব রেখার সাথে কোণ তৈরি করে এভাবে ঘুরছিল, এখনো তো তাই, এখনো তো তাই। আগে দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছিলাম, এবার পাত্রের মধ্যে ঘোরাচ্ছি। তাহলে এবার উলম্ব দিকে এই যে এই বরাবর তলের লম্ব দিকে যে বলটা কাজ করতেছে সেই বলটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর, সেই বলটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। তাহলে নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, আর কে আমরা দুইটা উপাংশে ভেঙে ফেলবো, আর কে আমরা দুইটা উপাংশে ভেঙে ফেলবো। তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আর এই দিক বরাবর একটা উপাংশ। তাহলে এই দিক বরাবর উপাংশটা হচ্ছে আর cos θ, এদিক বরাবর উপাংশ আর cos θ, আর এই দিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে আর sin θ, এদিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে আর sin θ, আর এই দিক বরাবর এই যে আর sin θ কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দ্যাট ইজ fc, ঠিক আছে? এই আর sin θ কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দ্যাট ইজ fc। এবার আসো তো এই বৃত্তটাকে আমরা একটু বাইরে আঁকি, তো এভাবে এই যে ত্রিভুজটাকে বাইরে আঁকলাম, দেখো এটা কিন্তু এই 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 গোলকের ব্যাসার্ধ, এই যে এটা কিন্তু গোলকের ব্যাসার্ধ। তো গোলকের ব্যাসার্ধ এটাকে আমরা বড় হাতের আর বললাম, এটা হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, আর এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর, দুটো আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর, আর এই বরাবর তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা আর, দুইটা আর হয়ে গেছে। এখন কি করবা বলো? এন দিয়ে লিখতে পারো, অভিলম্বিক প্রতিক্রিয়াটাকে নর্মাল রিঅ্যাকশন এন দিয়েও লিখতে পারো। আর এইটা হচ্ছে আর, যে বৃত্তার পথে ঘুরতেছে, ঠিক আছে? যে বৃত্তার পথে মার্বেলটা ঘুরতেছে এটা হচ্ছে আর, আর এই কোণটা হচ্ছে থেটা। তাহলে এখানে ঠিক একইভাবে সাইন থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? সাইন থেটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বড় আর। অর্থাৎ এই আর ইকুয়াল টু আর সাইন থেটা। তাহলে এই আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, পাত্রের ব্যাসার্ধ, আর এই আর হচ্ছে যে বৃত্তার পথে মার্বেলটা ঘুরতেছে তার ব্যাসার্ধ, যে বৃত্তার পথে মার্বেলটা ঘুরতেছে তার ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? আর সাইন থেটা। আর আর cos θ বিপরীতে কি আছে? mg, ঠিক একই জিনিস। তাহলে আর সাইন থেটা এটা ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, আর আর cos θ এটা ইকুয়াল টু mg। তাহলে নাও দুটোকে ভাগ করে ফেলো, আর আর কাটাকাটি, 1 নং 2 নং, দেখো এখানেও ব্যাংকিং চলে আসছে, 1/2। তাহলে আর আর কাটাকাটি, সাইন বাই cos tan θ, tan θ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর গুণ 1 ডিভাইডেড বাই mg। তাহলে সুন্দর করে এম এম কাটাকাটি, ভি স্কয়ার বাই আরজি। তাহলে tan θ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আরজি। এবার বলো কি চাইছে তোমার? এবার তোমার কি চাইছে? 30 ডিগ্রি কোণ করে নিয়ে ঘোরানো হচ্ছে, পাত্রের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, বলা হচ্ছে কত বেগে ঘোরানো হচ্ছে। তাহলে আর এর মানটা আগে লাগবে, তো আর এর মানটা আমরা বের করে নিই। এইটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অতএব আর এর মান 10 সেন্টিমিটার আর সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি হাফ, তাহলে 5 সেন্টিমিটার হয়ে গেছে, শেষ। তাহলে এখান থেকে tan 30 ডিগ্রি ভি স্কোয়ার, বেগের মানটা বের করতে চাই, ডিভাইডেড বাই আর জি, আর এর মান 5 সেন্টিমিটার, 0.05 ইন্টু 9.8, তাহলে অতএব বেগের মান ভি। তাহলে tan 30 ডিগ্রি গুণ 0.05 গুণ 9.8, তাহলে tan 30 ডিগ্রি গুণ 0.05 গুণ 9.8, তাহলে কত বেগ? 0.2829 এত মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। দেখো তো বেগটা ঠিক আসছে কিনা, বেগের মানটা ঠিক আসছে কিনা, দেখো তো বেগের মানটা ঠিক আসছে কিনা।
ও রুট তো করি না, সরি, রুট করি নাই, রুট করতে ভুলে গেছি। 0.5318 এত মিটার পার সেকেন্ড, রুট করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রুট হবে। হ্যাঁ, কি ক্লিয়ার? দেখো কত সহজ, কত সহজ। বলো পারবা কিনা, বলো পারবা কিনা। ওকে, এবার আসো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধ গোলক আকৃতির পাত্রে, অর্ধ গোলক আকৃতির পাত্রে একটি মার্বেল নিয়ে 30 RPM এ ঘোরানো হচ্ছে 30 RPM এ ঘোরানো হচ্ছে। মার্বেলটি পাত্রের সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে কত উচ্চতায় থেকে ঘুরবে? কত উচ্চতায় থেকে ঘুরবে? দেখো আগের ম্যাথটা যদি তুমি বুঝে থাকো, পেরে থাকো, তাহলে এই ম্যাথটা তোমার পারা উচিত। ঠিক আছে, তাহলে কি চাইছে একটু ভালো করে বুঝো। একটা অর্ধ গোলকাকৃতির পাত্র, এই যেটা হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে একটা মার্বেল নিয়ে ঘোরানো হচ্ছে। ধরো মার্বেলটা এখানে আছে, এই মার্বেল নিয়ে এরকম একটা পথে ঘোরানো হচ্ছে। এটা হচ্ছে সেন্টার, এবং এটা হচ্ছে উলম্ব রেখা। তো মার্বেলটা এখানে আছে, তো মার্বেলটা এখানে যদি থাকে তাহলে কত কোণ করে আছে? উলম্ব রেখার সাথে কত কোণ করে আছে? উলম্ব রেখার সাথে এই কোণ করে আছে। এই কোণের মান আমরা জানি না, থেটা। এই কোণের মানটা আমরা জানি না, ধরলাম এই কোণের মানটা হচ্ছে থেটা। আমাদের কি চাইছে জানো? আমাদের চাইছে, ভালো করে দেখো, আমাদের কি চাইছে? এই পাত্রের সর্বনিম্ন বিন্দু তার সাপেক্ষে মার্বেলের উচ্চতাটা চাইছে। এই যে এটা চাইছে, পাত্রের সর্বনিম্ন বিন্দু তার সাপেক্ষে মার্বেল যে ঘুরতেছে না, কত উচ্চতায় থেকে ঘুরতেছে, সেই উচ্চতার মানটা, এইচ এর মানটা আমাদের বের করতে বলছে। তো পারবো কিনা? হ্যাঁ পারবো। যদি থেটার মানটা বের করতে পারি তাহলে পেরে যাবো। থেটার মানটা বের করতে পারলেই পেরে যাবো। তাহলে থেটার মানটা চট করে থেটার মানটা বের করে ফেলবা। নিচের দিকে mg, এই যে পাত্রের ব্যাসার্ধ সেটা হচ্ছে r, এই গোলকাকৃতির পাত্রের ব্যাসার্ধ r। তাহলে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে r কে দুটো অংশে ভেঙে ফেলবা। তো দুটো অংশে ভাঙলে এদিক বরাবর একটা উপাংশ, এদিক বরাবর একটা উপাংশ, এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা। তাহলে এদিক বরাবর r cos থেটা, এদিক বরাবর r sin থেটা। তাহলে r sin থেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দ্যাট ইজ fc। r sin থেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দ্যাট ইজ fc। তাহলে ঠিক আগের মতো r sin থেটা এটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r, আর r cos থেটা ইকুয়াল টু mg। r cos থেটা এটা ইকুয়াল টু mg। ওকে ডান। r sin থেটা এটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r cos থেটা ইকুয়াল টু mg। দুটোকে সুন্দর করে ভাগ দিয়ে দিবা ঠিক আগের মতো। ঠিক আছে, অনেকে বলতে ভাই আমি ডাইরেক্ট যদি সূত্র মুখস্থ করে নিই, ডাইরেক্ট মুখস্থ করে নিতে পারো, কিন্তু কত সূত্র মুখস্থ করবা? নিয়ম মাথায় রাখবা, 1/2 r কাটাকাটি sin বাই cos tan থেটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। এইবার শোনো কি চাইছে। আমাদের দেওয়া আছে ওমেগা, কত আরপিএম এ ঘোরানো হচ্ছে আমাদের সেইটা বলে দেওয়া আছে। ওমেগা হচ্ছে 30 RPM, ওমেগাটা বলে দেওয়া আছে। তো ভি কে ভাঙলে ওমেগা আমরা পেয়ে যাব। আর এর মান আমরা জানি না, ওই আগের মতো, ঠিক আগের ম্যাথটার মতো। আর এর মান আমরা জানি না, তো আর এর মানটা আমরা বের করতে পারবো। দেখো আর এর মানটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে থেটা। তাহলে cos থেটা ইকুয়াল টু, সরি sin থেটা ইকুয়াল টু লম্ব আর ডিভাইডেড বাই অতিভুজ এল। তাহলে আর ইকুয়াল টু এল সাইন থেটা, তাহলে এখানে আসো সাইন বাই কজ ভি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর, উপরে জি। তাহলে আর কাটাকাটি করে উপরে একটা আর, তাহলে ওমেগা স্কোয়ার আর বাই জি। এবার এই আর মানে এল সাইন থেটা, ঠিক আগে ওই যে কনিক্যাল পেন্ডুলামের যে ম্যাথটা করলাম সেটার মতো। সাইন থেটা বাই কস থেটা
এটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, আর এর মান এল সাইন থেটা ডিভাইডেড বাই জি। তাহলে সাইন থেটা কাটাকাটি, সাইন থেটা কাটাকাটি, তাহলে 1 ডিভাইডেড বাই কস থেটা। এটা ইকুয়াল টু ওমেগা, ওমেগা হচ্ছে 2 পাই, এন হচ্ছে 30, 2 পাই এন হচ্ছে 30 ডিভাইডেড বাই, এবারও কি মান আসবে, এবার তো 30, দেখি এবার আবার কোণের মান আসে কিনা, 2 পাই এন ডিভাইডেড বাই টি, টি হচ্ছে 60, টি হচ্ছে 60 তার স্কোয়ার এল 10 সেন্টিমিটার, তার মানে 0.10, 0.10 ডিভাইডেড বাই 9.8। দেখি কোণের মান যদি না আসে তাহলে আরপিএম চেঞ্জ করে দিব, আরপিএম চেঞ্জ করে দিব, 300 করে দিব। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 30 ডিভাইডেড বাই 60 তার স্কোয়ার গুণ 0.10 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 9, এই তো হয়নি, এর ইনভার্স হয়নি। তাহলে এখানে 30-এর জায়গায় 2 গুণ 3.1416 গুণ 30-এর জায়গায় যদি 90 করি 60 তার স্কোয়ার গুণ 0.10 ডিভাইডেড বাই 9.8। 30-এর জায়গায় 90 করে দাও, 90, 30-এর জায়গায় 90 করে দাও। তাহলে 30 আরপিএম এর জায়গায় 90 আরপিএম করে দাও, 90 আরপিএম, 90 আরপিএম। তাহলে অতএব থেটা, থেটা এর ইনভার্স 3.14, দাঁড়াও থামো লিখো না, দাঁড়াও থামো, লিখো না আগে, 0.10 ডিভাইডেড বাই 9.8, না তাও তো হলো না, তাহলে কত করবো, আরো বাড়াইতে হবে, 200 করে দিই একবারে, 200 করে দাও, 200 করে দাও, 200 আরপিএম, 200 আরপিএম। ওমেগা 200 আরপিএম। ওকে, তাহলে এবার কোণের মান, তাহলে কজ ইনভার্স অ্যান্সার, তাহলে 77.09 এত ডিগ্রি, ঠিক আছে, ওই আগেরটার মতোই ভাই, 100 দিলেই আসবে, হ্যাঁ 100 দিলে আসবে, 200 করে দিলাম, 100 দিলেও আসতো, হ্যাঁ। তাহলে থেটার মানটা পেয়ে গেলাম, তো থেটার মানটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার না, থেটার মানটা আমরা পাইলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আবার কাটতে হবে, হ্যাঁ একটু কাটো, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার না, বলো অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এইচ, অ্যান্সার হচ্ছে এইচ। তাহলে দেখো ভালো করে শোনো, অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার চাইছে কোনটা, এইটা হচ্ছে মার্বেলের অবস্থান, এটা হচ্ছে মার্বেলের অবস্থান, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে থেটা। তাহলে আমাদের বলছে মার্বেল সর্বনিম্ন বিন্দুর সাপেক্ষে, এই যে পাত্রের সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা, এই বিন্দুর সাপেক্ষে কত উচ্চতায় আছে, এই বিন্দুর সাপেক্ষে কত উচ্চতায়, এই যে এইচ উচ্চতায়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার হচ্ছে এইচ, এইটুকু। তাহলে দেখো ভাইয়া, এইখান থেকে এই পুরোটুকু কিন্তু আর, পাত্রের ব্যাসার্ধ আর, ঠিক আছে, এইটা, এই যে এটাকে এল বলছি না, এল বলছি, ওই যে এল মানেই তো আর, আর কি, এল মানেই আর, এই এল মানেই আর, এখানে বড় হাতের আর দিয়ে লিখো, এল দিয়ে বললেও সমস্যা নাই, এল দিয়ে বললেও সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের বড় হাতের আর, তাহলে এইটুকু কত, দেখো তো, বলো তো এইটুকু কত, বলো এইটুকু কত, বলো এইটুকু কত, এইটুকু হচ্ছে আর কস থেটা, আর কস থেটা এইটুকু, ঠিক আছে, ওকে। তাহলে আর থেকে আর কস থেটা বাদ, এইচ ইকুয়াল টু আর মাইনাস আর কস থেটা, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আর কমন নিয়ে নাও, আর কমন নিয়ে 1 মাইনাস কস থেটা, এবার নিচে করে ফেলো,
0.10 1 মাইনাস কজ 77.09 ডিগ্রি। এই করে ফেলো এখান থেকে, শেষ। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে বলো তো, পারবে না এই টাইপের ম্যাথ আসলে? ভাই আর কয়টা ক্লাস? আর 2টো ক্লাস, আর মাত্র 2টো ক্লাস। ওকে, ডান। তাহলে এবার আসো, এবার একটা সুন্দর ম্যাথ করাবো। এনডিসিতে আসা, এনডিসিতে টেস্টে আসা, এনডিসিতে টেস্টে আসা। বলা হচ্ছে সার্কাসে, সার্কাসের খেলায় এরকম একটা সরু নল, এরকম একটা সরু নল, এই সরু নলের মধ্য দিয়ে একটা দড়ি প্রবেশ করানো হয়েছে, একটা দড়ি প্রবেশ করানো হয়েছে। দড়ি প্রবেশ করানোর পরে দড়ির এক প্রান্ত ধরে, এই দড়ির এক প্রান্ত, বাইরের যে প্রান্ত, সেই বাইরের প্রান্ত ধরে একজন লোক, বাইরের প্রান্ত ধরে একজন শিল্পী, সার্কাসের একজন শিল্পী, এই যে বাইরের প্রান্ত ধরে এভাবে এরকম একটা বৃত্তার পথে ঘুরতেছে। তো সেই বৃত্তার পথের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। যে বৃত্তার পথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। এরকম বৃত্তার পথে ঘুরতেছে। আর এক প্রান্তে, এই যে প্রান্ত এই নলের মধ্য দিয়ে প্রবেশ করানো, সেই প্রান্ত ধরে নিচের দিকে এখানে আরেকজন লোক ঝুলে আছে, সেই প্রান্তে এখানে আরেকজন লোক ঝুলে আছে। ঠিক আছে? তো এনার ভর হচ্ছে m1 30 কেজি, আর এনার ভর হচ্ছে m2 50 কেজি। এটা বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে। তো এই লোকটা এভাবে ঘুরছে আর এই লোকটা দড়ি ধরে এভাবে ঝুলে আছে। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো কোশ্চেন নম্বর 1, যে প্রথম ব্যক্তি m1 যদি স্থির থাকে, m1 যদি স্থির থাকে তবে সিস্টেমটির ত্বরণ নির্ণয় করো, তবে তার ত্বরণ নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন বলছে m1 ভরের ব্যক্তি কত কৌণিক বেগে ঘুরলে, কত কৌণিক বেগে ঘুরলে ঠিকঠাকভাবে সার্কাস দেখাতে পারবে, ঠিকঠাকভাবে সার্কাস দেখানো যাবে। খুবই সুন্দর একটা কোশ্চেন, আমার খুবই ভালো লাগছে। দেখানো যাবে, ঠিক আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন। ওকে, একজন কি বলছে, একজন জায়েদ খান আর একজন অনন্ত জলিল। হ্যাঁ, এইটা হচ্ছে জায়েদ খান আর এটা হচ্ছে অনন্ত জলিল। তো দেখো, প্রথমে আসো, প্রথমে কি বলছে? প্রথমে বলছে m1 যদি স্থির থাকে, m1 যদি না ঘুরে। আচ্ছা দেখি কে বলতে পারে, m1 যদি স্থির থাকে, m1 যদি না ঘুরে, তাহলে এই সিস্টেমটা কি হবে? m1 যদি না ঘুরে তাহলে এই সিস্টেমটা কি হবে বলো? পুলি হবে। এই তো, গুড, ভেরি গুড। কে বলছে দেখি? হোসেন আহমেদ বলছে যে m1 যদি না ঘুরে তাহলে সিস্টেমটা হয়ে যাবে একটা পুলি, একটা পুলির মতো হয়ে যাবে। তাহলে m1 না ঘুরলে সিস্টেমটা হবে পুলি। এই যেটা হচ্ছে নল, m1 যদি না ঘুরে তাহলে এই যে নিচের দিকে এটা হচ্ছে m1 এভাবে ঝুলে আছে, আর এই পাশে m2 ঝুলে আছে, m2 এভাবে ঝুলে আছে। ঠিক আছে? তাহলে m1 এর ভর হচ্ছে 30 কেজি, m2 এর ভর 50 কেজি, তাহলে m2 বেশি, m2 50 কেজি বেশি, আর m1 30 কেজি, 30 কেজি কম। তাহলে কি হবে? পুলি সিস্টেম, এটা একটা পুলির মতো। তাহলে পুলির মতো m2 নিচের দিকে নামবে, m1 উপরের দিকে উঠবে, m2 নিচের দিকে নামবে, m1 উপরের দিকে উঠবে। তাহলে m2 নিচের দিকে যে ত্বরণ নিয়ে নামবে সেই ত্বরণটা a, আর m1 উপরের দিকে যে ত্বরণ নিয়ে উঠবে সেই ত্বরণটা a। তো এই ত্বরণ বের করতে পারি কিনা? আমরা পারি। সূত্র কি ছিল? বড় ভর বিয়োগ ছোট ভর, আর নিচে দুটো ভরের যোগফল, m1 প্লাস m2 বা m2 প্লাস m1, m1 প্লাস m2 বা m2 প্লাস m1 ইন্টু জি। দেখো তো এই সূত্র ছিল কিনা। এবার কি এই সূত্র আমি তোমাকে করে দেখাবো কিভাবে আসলো। ঠিক আছে? কিভাবে আসলো এটা কি করে দেখাইতে হবে? করে দেখাইতে হলে কিন্তু মায়ের হবে, মায়ের, একেবারে মায়ের। তাহলে 50 বিয়োগ m1 হচ্ছে 30, আর নিচে 50 যোগ 30, জি এর মান কত? 9.8। তো শেষ, 3 মার্ক পেয়ে গেলাম। তাহলে উপরে 20 আর নিচে হচ্ছে
80 গুণ 9.8, তাহলে 2.45 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে ত্বরণ হবে এটা গেল এটা। এবার আসো 2 নম্বর কোশ্চেনটা বলছে যে কত কৌণিক বেগে ঘুরলে এই এই ঘটনাটা ঘটানো যাবে। ঠিক আছে, কি ঘটনাটা ঘটানো যাবে? এমন স্থির থাক, মানে সরি এমন ওই পয়েন্টে থেকে ঘুরতে থাকবে 1 মিটার ব্যাসার্ধে বৃত্তার পথে এভাবে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, M2 ঝুলে আছে, M2 ঝুলে আছে। তুমি বলতে পারো ভাই M2 নিচে পড়ে যাবে না? না, পড়বে না। ওটাই তো কথা, যে এমন যদি ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে যদি ঘুরতে থাকে তাহলে M2 নিচে পড়ে যাবে না। ঠিক আছে, M2 নিচে পড়ে যাবে না, M2 ঝুলে থাকবে আর এমন এভাবে ঘুরতে থাকবে। একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরলে এটা সম্ভব। একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরলে 1 মিটার ব্যাসার্ধে বৃত্তার পথে যদি নির্দিষ্ট একটা কৌণিক বেগ নিয়ে ঘোরে তাহলে এই ঘটনাটা ঘটানো সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা সেটাই দেখব যে কত কৌণিক বেগ নিয়ে ঘুরলে এই ঘটনাটা ঠিকঠাকভাবে ঘটানো যাবে। তাহলে আসো দেখো একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে নল বা পাইপটা, একটু ছোট্ট করে আঁকি এটা। এটা হচ্ছে নল বা পাইপটা, এই হচ্ছে একজন ব্যক্তি, আর দড়ির এই প্রান্তে আর একজন ব্যক্তি। ওকে, এইবার আসো দেখো, এ তো বৃত্তার পথে ঘুরছে, এরকম একটা বৃত্তার পথে ঘুরছে। তো এই বৃত্তপথের যে ব্যাসার্ধটা সেটা জানা, আর এটা 1 মিটার জানা। ঠিক আছে, এই বৃত্তপথের ব্যাসার্ধটা আর জানা। এবার সবাই একটু বোর্ডে দেখো। দেখো প্রথমে আসো এর কথা চিন্তা করি। এ কি স্থির আছে না? এ কেমন আছে? এ কিন্তু স্থির, এ আছে স্থির। আচ্ছা, এ যদি স্থির থাকে তাহলে এর তো ওজন কাজ করছে নিচের দিকে, তাহলে M2G। তো M2G তে এর নিচে পড়ে যাওয়ার কথা না? বলো, M2G তে এর তো নিচে পড়ে যাওয়ার কথা, তো পড়বে না কেন? দড়ি দিয়ে বাঁধা আছে তাই। তাহলে নিচের দিকে M2G, তাহলে উপরের দিকে কি? দড়ির টান। উপরের দিকে দড়ির টান, দড়ির টান T। ক্লিয়ার? এবার বলো, এর জন্য এর উপর আর কোনো বল নেই, কিন্তু এ কিন্তু ঘুরতেছে না, এর জন্য কোনো কেন্দ্রমুখী বল টল নেই। তাহলে নিচের দিকে M2G, উপরের দিকে টান T। এইবার তুমি বলো T বড় না M2G বড়? T বড় নাকি M2G বড়? বড়। সমান। তাহলে আমরা কি লিখতে পারি? T সমান সমান M2G লিখে দিতে পারি। ক্লিয়ার? ওকে, ডান। এইবার আসো, এ তো ঘুরতেছে, এ যদি ঘোরে তাহলে তো ভাই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এ যদি ঘোরে তাহলে কেন্দ্রমুখী বলের তো যোগান দিতে হবে। তো এর ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এর ওজন কত? M(G). M(G). দড়ির টান T, দড়ির টান T। বলো তো, এই যে দড়ির টানটা, এই দড়ির টানটা আগের টানের চেয়ে বেশি না কম? বলো, এই দড়ির টানটা আগের টানের চেয়ে বেশি নাকি কম? সমান। ইয়েস, কারণ দড়ি যতক্ষণ একই থাকবে টান ততক্ষণ একই। দড়ি একই, টান একই। দড়ি আলাদা, টান আলাদা হবে, কিন্তু দড়ি যদি একই থাকে তাহলে টান একই থাকবে। তাহলে এটা হচ্ছে দড়ির টান T। ওকে, এবার এই কোণটাকে আমরা বললাম থেটা, এই কোণটা থেটা। এই কোণটা যদি থেটা হয় তাহলে এবার আমরা T কে দুইটা উপাংশে ভাঙবো। এই যে T, এই T কে দুইটা উপাংশে ভাঙবো, এই যে দুইটা উপাংশে ভেঙে ফেলবো। এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, এই কোণটা থেটা। তাহলে এই দিক বরাবর T cos থেটা আর এই দিক বরাবর T sin থেটা। দেখো সবগুলো ম্যাথই কিন্তু একই রকম ঘুরে ফিরে, T sin থেটা। T কিন্তু আর নাই, এই T কিন্তু মরে গেছে, T কিন্তু আর নাই। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান তো লাগবে। কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে বলো? কেন্দ্রমুখী বলের যোগান, এই যে এদিকে কেন্দ্রমুখী বলের যে যোগান লাগবে সেই যোগানটা কে দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিচ্ছে? T sin থেটা দিচ্ছে। তাহলে T cos থেটা ইকুয়াল টু mg, T cos থেটা ইকুয়াল টু mg আর T sin থেটা ইকুয়াল টু fc। তাহলে আসো, T sin থেটা একই জিনিস, সব জায়গায় সূত্র একই। দেখো T sin থেটা ইকুয়াল টু fc, আর fc মানে mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r। বা যেহেতু কৌণিক বেগ চাইছে তাহলে m ওমেগা স্কয়ার r, এটা লিখো। এটা 1 নম্বর সমীকরণ। আর T cos থেটা এটা ইকুয়াল টু ভাই mg, mg। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার একটা কাজ করি, দুইটারে ভাগ দিয়ে দিই। তাহলে 1/2, তাহলে T কাটাকাটি sin বাই cos tan থেটা। তাহলে tan থেটা ইকুয়াল টু m কাটাকাটি ওমেগা স্কয়ার r ডিভাইডেড বাই g, ওমেগা স্কয়ার r ডিভাইডেড বাই g। ঠিক আছে, কি ক্লিয়ার? তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে ওমেগা। তো থেটার মান তো জানি না, আর এর মান জানি, আর এর মান 1 মিটার, এই যে জানি আর এর মান দেওয়া আছে 1 মিটার, তাই না? 1 মিটার বৃত্তাকার পথে 1 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরতেছিল, যে আর এর মান দেওয়া ছিল। তাহলে আর এর মান আমরা জানি, আর এর মান জানি, ওমেগার মান বের করতে হবে, জি এর মান জানি, থেটার মান জানি না। এটাই কাহিনী। দেখি তোমাদের উপরে ছেড়ে দিলাম, বলো থেটার মান কেমনে বের করা যাবে? থেটার মান কেমনে বের করা যাবে? এই যে এইখানে যে একটা সূত্র লিখে রাখছে, এখান থেকে থেটার মান বের করা যাবে, এখান থেকেই থেটার মানটা বের করা যাবে। কি ক্লিয়ার? আচ্ছা, এখানে ভরটা কিন্তু m1, মাথায় রাখিও, এখানে ভরটা কিন্তু m1। তো ব্যাপার না,
এমন এমন কাটাকাটি, ঠিক আছে। তাহলে আমাদের দরকার থেটা। তাহলে দেখো টি সমান সমান এম টু জি, তো টি সমান সমান যদি এম টু জি হয়, টি সমান সমান যদি এম টু জি হয়, তাহলে এবার টি সমান সমান দেখো এইখান থেকে দেখো, তাহলে টি সমান সমান এম অন জি বাই কস থেটা, টি সমান সমান এম অন জি ডিভাইডেড বাই কস থেটা সমান সমান এম টু জি। তাহলে জি আর জি কাটাকাটি, কস থেটা ইকুয়াল টু এম অন বাই এম টু, দেখছো। তাহলে অতএব থেটা ইকুয়াল টু কজ ইনভার্স এম অন এর মান 30 আর এম টু এর মান 50, এই যে থেটার মানটা পেয়ে গেলাম। কজ ইনভার্স 30/50, তাহলে 53.13 ডিগ্রি, এই যে থেটার মান পেয়ে গেছি। থেটার মান নিয়ে এখানে বসাই দাও। তাহলে tan 53.13 ডিগ্রি, ওমেগা স্কয়ার, আর এর মান 1, জি এর মান 9.8। তাহলে অতএব ওমেগা ইকুয়াল টু, তাহলে tan অ্যান্সার তার সাথে গুণ 9.8 রুট অ্যান্সার। তাহলে অতএব ওমেগা ইকুয়াল টু 3.6147 এত রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা। বুঝতে পারছো? এত কৌণিক বেগ নিয়ে ঘুরলেই এই ঘটনা সম্ভব। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এই কৌণিক বেগ নিয়ে যদি ঘোরে তাহলে m2 স্থির থাকবে, বুঝছো? m2 নিচে পড়ে যাবে না, উপরে উঠে আসবে না। আর যদি এর চেয়ে বেশি স্পিড নিয়ে ঘোরে, যদি এর চেয়ে বেশি স্পিড নিয়ে ঘোরে তাহলে কি হবে? এর চেয়ে বেশি স্পিড নিয়ে যদি ঘোরে তাহলে মনে করো m1 উপরে বা নিচে নামতে পারে, তাহলে m2 উপরে বা নিচে উঠতে পারে। তো m2 স্থির থাকবে, তার জন্য ওমেগা মান হবে এইটা। ঠিক আছে, এই হচ্ছে কথা। ক্লিয়ার? হ্যাঁ, যদি এ আরো বেশি স্পিড নিয়ে ঘোরে তাহলে m2 আস্তে আস্তে উপরে উঠে আসবে। ঠিক আছে, বা এ যদি আস্তে আস্তে স্পিড কমাই দেয়, স্পিড যদি কমাই দিতে থাকে তাহলে m2 নিচে নেমে যাবে। আর এই স্পিড যদি থাকে, এই কৌণিক বেগ নিয়ে যদি ঘোরে তাহলে ওই পয়েন্টে থেকেই ঘুরতে থাকবে, ওই পয়েন্টে থেকেই এভাবে ঘুরতে থাকবে। কথা বুঝছো? ক্লিয়ার? তো দেখো এই যে মানে ভালো ভালো কলেজগুলোতে কোশ্চেন কিন্তু একটু ঘোরাই ফিরাই আসে। ঠিক আছে, গতানুগতিক ধারায় পড়াশোনা করলে ভালো ভালো কলেজগুলোতে তুমি কিন্তু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবা না। বিশেষ করে এনডিসির কোশ্চেনগুলো খুবই সুন্দর হয়। তারপর আমাদের এখানে রাজশাহী কলেজের কোশ্চেনগুলো কিন্তু খুবই সুন্দর হয়। ঠিক আছে, বেশি কঠিন না, এটা বেশি কঠিন না। তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো ম্যাথই কঠিন না। তুমি দেখবা সব ম্যাথই তুমি কমন পাবা। তো আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমার এই আমি যে কটা অধ্যায় পড়াচ্ছি এর উপরে যদি যে কোনো কলেজে সৃজনশীল প্রশ্ন ঘুরাই ফিরাই যেভাবেই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। অলরেডি তোমরা কলেজে পরীক্ষা দিছো, তুমি একটু দেখো যা আমরা পড়াইছি তার মধ্য থেকে কোশ্চেন আসলে তোমার কেউ আটকাইতে পারছে কিনা। ঠিক আছে, যেগুলো আমরা পড়াইছি তার মধ্যে কোশ্চেন যেভাবেই আসুক তোমার কেউ আটকাইতে পারছে কিনা? পারবে না। তুমি যদি নিজে নিজে পড়ে থাকো, নিজে যদি একটু প্র্যাকটিস করো, তোমার কেউ আটকাইতে পারবে না। কারণ সব কনসেপ্ট আমি তোমাদের পড়াই দিচ্ছি একেবারে। ওকে, তো আরেকটা ম্যাথ আমরা একটু করব, সেটা হচ্ছে এরকম একটা চাকতি আছে, সরি চাকতি না, ধরো একটা টেবিল আছে, এটা একটা টেবিল। এই টেবিলের উপর এখানে একটা ছিদ্র করা হয়েছে, টেবিলের উপর একটা ছিদ্র করা হয়েছে। ছিদ্র করে এখান থেকে দড়ি প্রবেশ করাই দিছি, দিয়ে এইখানে একটা ভার ঝুলাই রাখছি। এই ভারটা হচ্ছে m1, এটা হচ্ছে 0.3 কেজি। আর এই টেবিলের উপরে একটা ভার আছে, টেবিলের উপরে একটা ভার বেঁধে রাখছি, এটা হচ্ছে m2, এটা হচ্ছে 0.5 কেজি, 0.5 কেজি। ঠিক আছে, এবার বলা হচ্ছে এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তো এইটা কত বেগে ঘুরতে থাকলে, এই টেবিলটা কিন্তু ঘর্ষণহীন টেবিল, তো এই যে এই বস্তুটা উপরে যে বস্তুটা আছে, এই বস্তুটা কত বেগে টেবিলের উপর থেকে ঘুরতে থাকলে, m1 নিচে পড়ে যাবে না। তাহলে m2 কত বেগে ঘুরতে থাকলে ব্যাসার্ধ, এই যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধটা অপরিবর্তিত থাকবে, ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে, বা m1 নিচে পড়ে যাবে না। কি ক্লিয়ার? দেখো একটু আগে যা করছো সেইটাই,
একটু আগে যেটা করছো সেটাই। তো করো তো এটা একটু অ্যানালাইসিস করো তো দেখি। নিচের দিকে ওজন m1g, উপরের দিকে টান দড়ির টান উপরের দিকে, তাহলে উপরের দিকে দড়ির টান টি, তাই তো? তাহলে নিচের দিকে m1g, উপরের দিকে টান টি, কি ক্লিয়ার? এইবার আসো এর নিচের দিকে ওজন mg, নিচের দিকে ওজন mg টেবিলের তলে আছে, তো নিচের দিকে ওজন m2g, উপরের দিকে তলে যেহেতু আছে তাহলে তলের উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া r, তলের উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া r, আর বৃত্তার পথে ঘুরবে, একটা বেগ নিয়ে ঘুরবে, তাহলে বেগ নিয়ে ঘুরলে তো কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। এর উপর আরেকটা বল আছে, সেটা হচ্ছে দড়ির টান। এই যে দড়ি, দড়ি যতক্ষণ একই টান ততক্ষণ একই, দড়ির টান টি। তাহলে বলো এর উপর ক্রিয়ারত বল আর আছে, m2g আছে, টি আছে, বলো কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? এখানে টান টি হলে এখানেও টান টি, একই দড়ি, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? ইয়েস, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে দড়ির টান টি, দড়ির টান টি। এফসি এর যোগান আসতেছে টি থেকে। হয়ে গেছে, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। আসো তাহলে এখানে টি সমান সমান m1g, ওকে, আর এখানে টি সমান সমান m2 mv স্কয়ার বাই r, মানে এফসি আর কি, একটু লিখি এফসি, তাহলে টি ইকুয়াল টু এফসি মানে mv স্কয়ার বাই r, কোন m m2, আর এই টি ইকুয়াল টু উপর থেকে এনে টি ইকুয়াল টু m1g m2 v স্কয়ার ডিভাইডেড বাই r। তাহলে এখান থেকে এবার ভি এর মানটা বের করবা। m1 এর মান 0.3, জি এর মান 9.8, m2 এর মান 0.5, আর এর মান এই যে 3 সেন্টিমিটার 0.03। তাহলে ভি এর মানটা বের করবো এখান থেকে। ভি বলো তোমরা কেউ বের করো, তোমরা কেউ একজন বের করো, হিসাব করো। তো তার আগে আমি একটা কথা বলি, আর আর m2g এর কি হলো? দেখো কেন্দ্রের দিকে তো আর এর উপাংশ r cos 90 0, m2g তার cos 90 0, তাহলে কেন্দ্রের দিকে আর এর উপাংশ m2g এর উপাংশ 0, ওটা বাদ। তাহলে 38.225, 38.225 এত মিটার পার সেকেন্ড। এই বেগে ঘুরলে ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে বা m1টা নিচে পড়ে যাবে না। এই কি হিসাব করলা? দেখছো তোমাদের বিশ্বাস করতে হয় না। 0.42, তাই তো ভাবি এত স্পিড করতে গিয়ে আসলো। 0.42। ফাইয়াদ উৎস কি হইলো? তোমার কি হয়েছে? তোমার ক্যালকুলেটর কি মিথ্যা কথা কইতেছে? ক্যালকুলেটরে কি খাওয়াইছো বলো, মিথ্যা কথা কেন কইতেছে? হ্যাঁ, নামটা নেওয়ার জন্য ধরে মারবো, ফাজিল। ওকে, একটি ঘর্ষণযুক্ত টেবিলের উপর একটি ঘর্ষণযুক্ত চাকতির উপর 0.2 কেজি ভরের বস্তু 0.2 কেজি ভরের বস্তু 8 সেন্টিমিটার বৃত্তাকার ব্যাসার্ধের পথে ঘুরতে পারে, তাহলে 0.5 কেজি ভরের বস্তু কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে? কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে চাকতির উপর ঘুরতে পারবে? কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে চাকতির উপর ঘুরতে পারবে? চাকতির উপর ঘুরতে পারবে। করো এটা। ঠিক আছে, তাহলে একটা চাকতি আছে এরকম, এই বড় চাকতি, ঠিক আছে। এই চাকতিটার উপর এটা হচ্ছে কেন্দ্রগামী অক্ষ। চাকতিটা ঘুরতেছে, চাকতিটা একটা ওমেগা কৌণিক বেগ নিয়ে ধরো ঘুরতেছে। তো বলা হচ্ছে 0.2 কেজি ভরের একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের পথে ঘুরতে পারে। ঠিক আছে, তো ধরো এইখানে আমি একটা বস্তু রাখছি, এখানে বস্তুটা রাখছি,
এটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে পারে, ছিটকে পড়ে যায় না, এখানে থেকে সুন্দরভাবে চাকতির উপর ঘুরতে পারে। তো এই ব্যাসার্ধটা কত? 8 সেন্টিমিটার। এই ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার। বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 0.2 কেজি। এই বস্তুর ভর হচ্ছে 0.2 কেজি, 0.2 কেজি, এটা হচ্ছে তার ভর। এবার বলা হচ্ছে তাহলে আমি 0.5 কেজি এটা যদি রাখি, তাহলে এইটাকে আমি কত ব্যাসার্ধের বৃত্তার পথে ঘুরাইতে পারবো? 0.5 কেজি যদি রাখি, তাহলে এইটাকে আমি কত ব্যাসার্ধের বৃত্তার পথে ঘুরাইতে পারবো বলো তো? এই চাকতির উপর এই বস্তুটা রেখে ঘোরানো হলে এই বস্তুটা ছিটকে পড়ে যাওয়ার কথা না? বলো, এই বস্তুটা ছিটকে পড়ে যাওয়ার কথা না? ছিটকে পড়ে যাচ্ছে না কেন? কেন পড়ে যাচ্ছে না? কারণ ফ্রিকশন আছে। কেন পড়ে যাচ্ছে না? কারণ ফ্রিকশন আছে। কি কথা বুঝছো? ফ্রিকশন তাকে টেনে ধরে রাখছে, ফ্রিকশন তাকে টেনে ধরে রাখছে, কেন্দ্রের দিকে বল দিয়ে টেনে ধরে রাখছে। তাহলে দেখো, এই বস্তুর উপর ক্রিয়ারত বল অ্যানালাইসিস করি। নিচের দিকে ওজন এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর, ঠিক আছে? এইবার দেখো, ছিটকে তো বাইরে বের হয়ে যাওয়ার কথা, ওই যে ব্যাংকিং এ দেখাইছিলাম না, পিছলে বাইরে সরে যাওয়ার কথা, বাইরে পড়ে যাওয়ার কথা। তাহলে বিপরীত দিকে কি কাজ করবে? ফ্রিকশন। তাহলে ফ্রিকশন ওকে টেনে ধরে রাখবে। তাহলে ফ্রিকশন টেনে ধরে রাখছে এই দিক বরাবর, ফ্রিকশন এফএস, ফ্রিকশন টেনে ধরে রাখছে। তাহলে টেনে ধরে রাখলে সেই ফ্রিকশন কি? স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? বলো, কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন, দ্যাট ইজ এফএস। দেখো, ফ্রিকশন আছে বলেই কিন্তু আছে, ফ্রিকশন না থাকলে কিন্তু পিছলে পড়ে যাইতো, পিছলে সরে যাইতো। তাহলে এই যে পিছলানো শুরু করবে, টেনে ধরে রাখবে। তাহলে টেনে ধরে রাখছে কে? স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এবার দেখো তো এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি কিনা। এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা বৃত্তার পথের ব্যাসার্ধটা আর1 বললাম। তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? এফএস। এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, এই যে এটাই এফসি। এফসি কার কাছ থেকে আসতেছে? এফএস এর কাছ থেকে। তাহলে ভাই আর সমান সমান এমজি, আর কেন্দ্রমুখী বলের যোগান এফসি, এই এফসি সমান সমান এফএস, এফসি সমান সমান এফএস। কি ক্লিয়ার? তাহলে এফসি হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা ইকুয়াল টু এফএস, এফএস হচ্ছে মিউ, মিউ ইন্টু আর বা মিউ এস ইন্টু আর। আর আর মানে কত? এমজি। একবার লিখে দিই, আর মানে হচ্ছে এমজি, ঠিক আছে? আর মানে হচ্ছে এমজি। তাহলে এম এম কাটাকাটি গেল, এম এম কাটাকাটি গেল। কোশ্চেনটা ঠিক লিখছি? 0.2 কেজি ভরের বস্তু এত বেশি ব্যাসার্ধের ভিতর। ওহো, একই বেগে ঘোরানো হচ্ছে, বেগ একই। ও আচ্ছা, ঠিক আছে। এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর মিউ আর, আর এমজি, আর এমজি দ্যাট ইজ এফএস ফ্রিকশন। দাঁড়াও তো একটু কোশ্চেনটা দেখে নি, কোশ্চেনটা মনে হয় ভুল তুলছি। কই খুঁজবো আমি? এটা কাদের করেছিলাম? একটু 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 দেখছো, ভুল লিখছি। চাকতি ও ব্লকটির তলের ঘর্ষণ গুণাঙ্ক এত, চাকতির কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে ব্লকটি রেখে চাকতিকে মিনিটে এতবার ঘোরানো গেলে 13 সেন্টিমিটার দূরে রেখে মিনিটে কতবার ঘোরানো যাবে? তাহলে কোশ্চেনটা, ভর তো কেটে যাচ্ছে, ভরের তো কোনো কাহিনী নাই এখানে। ধোকা নিজে খেয়ে গেছি, তোমাদের ধোকা দিতে গিয়ে নিজে ধোকা খেয়ে গেছি। একটা চেঞ্জ করা যাবে? একটি ঘর্ষণযুক্ত চাকতির উপর এত কেজি ভরের বস্তু, পুরাটাই চেঞ্জ করতে হবে। পুরাটাই চেঞ্জ করতে হবে। কাটো এটা, সরি, খুবই খুবই সরি, কষ্ট লাগতেছে নিজেরই।
না, তাহলে এটা একটু বাদ দিয়ে দিলাম, কোশ্চেনটা তুলতে ভুল করে ফেলছি। তাহলে আসো, একটি চাকতির তলের সাথে কোনো বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক, একটি চাকতির তলের সাথে কোনো বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক 0.12। চাকতির কেন্দ্র হতে বস্তুটিকে 8 সেন্টিমিটার দূরে রেখে মিনিটে 60 বার ঘোরানো গেলে, মিনিটে 60 বার ঘোরানো গেলে 13 সেন্টিমিটার দূরে রেখে কতবার ঘোরানো যাবে? 13 সেন্টিমিটার দূরে রেখে কতবার ঘোরানো যাবে? এটা ঠিকঠাক করছে, ঠিক আছে? 13 সেন্টিমিটার দূরে রেখে কতবার ঘোরানো যাবে? তো চলো এবার করে ফেলি। এই যে এটা হচ্ছে চাকতি, চাকতিটাকে একটু বড় করে আঁকি। এটা হচ্ছে চাকতি, এটা হচ্ছে এর কেন্দ্র, তো চাকতির উপর বস্তুটা আছে কত দূরে? 8 সেন্টিমিটার দূরে। 8 সেন্টিমিটার দূরে এখানে বস্তুটা আছে, ঠিক আছে? 8 সেন্টিমিটার দূরে। তো এবার 8 সেন্টিমিটার দূরে যখন আছে, এরকম একটা বৃত্তার পথে ঘুরতেছে, মিনিটে 60 বার করে আমি ঘোরাচ্ছি, মিনিটে 60 বার। তো এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আমি বললাম r1, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো এইবার দেখো, বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে r, এবার ছিটকে বাইরে বের হয়ে যাবে, তো তার জন্য ছিটকে যাইতে দিবে না, তাহলে ফ্রিকশন তাকে টেনে ধরছে, এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন, দ্যাট ইজ Fs। তো কেন্দ্রমুখী বলের যোগান কার কাছ থেকে আসবে? ফ্রিকশনের কাছ থেকে আসবে। তাহলে এই যে ফ্রিকশন কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, Fc Fs এর যোগান দিচ্ছে। তাহলে এবার r সমান কত? mg, r সমান হচ্ছে mg, আর Fs এইটা সমান হচ্ছে Fc, Fs এটা সমান Fc। এবার একটু বোর্ডে দেখো, যেহেতু মিনিটে 60 বার ঘোরানো হচ্ছে, দ্যাট ইজ ওমেগা, তাহলে আমরা Fc কে m ওমেগা স্কয়ার r এই ফরম্যাটে লিখবো, m ওমেগা স্কয়ার r এই ফরম্যাটে লিখবো, ঠিক আছে? তাহলে m ওমেগা স্কয়ার r1, আর Fs হচ্ছে ফ্রিকশন হচ্ছে মিউ ইনটু r, আর r মানে উপর থেকে mg, তাহলে একবারে লিখে দিব মিউ ইনটু mg, ঠিক আছে? এবার m আর m কাটাকাটি, দেখো রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক বা চাকতির ঘর্ষণ গুণাঙ্ক সেটা গিভেন, এটা না দেওয়া থাকলেও কোনো সমস্যা ছিল না, 0.12 গিভেন, 0.12 গিভেন। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে আমি 8 সেন্টিমিটার দূরে রেখে মিনিটে 60 বার ঘোরাচ্ছি, তো বলা হচ্ছে 13 সেন্টিমিটার দূরে রেখে মিনিটে আমি কয়বার ঘোরাইতে পারবো? তাহলে এখন এই যে আমি এখন যে ঘোরাচ্ছি কৌণিক বেগ ওমেগা 1, মিনিটে 60 বার, তার মানে 60 rpm, দ্যাট ইজ ওমেগা 1, তাহলে এটাকে ওমেগা 1 বললাম, কি ক্লিয়ার? এইবার এরপরে যখন ধরো পরবর্তীতে চাকতির উপর, এখন তো আঁকার জায়গা নাই, একটু ছোট করে নিলাম, এত আরপিএম। এবার আসো, যখন এবার চাকতিটাকে আমি ঘোরাবো মিনিটে কতবার, সেইটা আমি বের করতে চাই, ওমেগা 2। তো এবার আমি বস্তুটাকে কত দূরে রাখবো? 13 সেন্টিমিটার দূরে রাখবো। তাহলে এবার থাকবে 13 সেন্টিমিটার দূরে, এই যে এইখানে থাকবে ধরো, তাহলে এটা r2, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে ঠিক এখানেও অ্যানালাইসিস করো, তাহলে এখানে নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে r, তারপর এটা হচ্ছে এদিক বরাবর কেন্দ্রমুখী বলের যোগান, সেটা হচ্ছে Fs দিবে কেন্দ্রমুখী বলের যোগান, এই Fs কেন্দ্রমুখী বলের যোগান দিবে।
দ্যাট ইজ এফসি, তাই তো? তাহলে আর সমান সমান কত? আর সমান সমান কত? এমজি। এই যে আর সমান সমান এমজি। ওকে, ডান। কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? এফএস। তাহলে এফসি ইকুয়াল টু এফএস। ওকে, তাহলে এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর এফএস মিউ আর, আর মানে এমজি। ওকে, ডান। এবার এম এম কাটাকাটি গেল। এইবার দেখো আর কি চেঞ্জ হয়ে গেছে না? আর টু হয়ে গেছে না? আর টু। এবার ওমেগা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? ওমেগা টু। এইবার বলো তো এই দুইটা সমীকরণে সেম আছে কি? এই দুইটা সমীকরণে সেম আছে কি দেখো তো। দুইটা সমীকরণে অতএব ওমেগা ওয়ান স্কোয়ার আর ওয়ান এটা সমান সমান মিউ জি, 1 নং সমীকরণ। এখানে ওমেগা টু স্কোয়ার আর টু সমান সমান মিউ জি, এটা 2 নং সমীকরণ। বলো এই দুইটা সমীকরণে সেম আছে কি? সেম আছে, মিউ জি সেম। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা পাই ওমেগা ওয়ান স্কোয়ার আর ওয়ান ইকুয়াল টু ওমেগা টু স্কোয়ার আর টু। ঠিক আছে, এটা তোমাদের সময় বইটা আসবে, বুঝছো? তো আমাদের ওমেগা টুটা বের করতে হবে। তাহলে ওমেগা টু ডিভাইডেড বাই ওমেগা ওয়ান, ওমেগা টু ডিভাইডেড বাই ওমেগা ওয়ান আর ওয়ান ডিভাইডেড বাই আর টু তার রুট। ওমেগা টু ডিভাইডেড বাই ওমেগা ওয়ান আর ওয়ান ডিভাইডেড বাই আর টু তার রুট। এবার আর ওয়ানের মান, আর ওয়ানের মান কত? ওমেগা টু তো বের করতে চাই, ওমেগা ওয়ানের মান হচ্ছে 60 রুট ওভার আর ওয়ানের মান, আর ওয়ানের মান 8 সেন্টিমিটার, আর টু এর মান 13 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার। তাহলে রুট ওভার 8/13, রুট ওভার 8/13 গুণ 60। তাহলে অতএব ওমেগা টু এটা হচ্ছে 47.06 এত আরপিএম, এত আরপিএম এ ঘোরানো যাবে। কি বের করছো? বলো কে কে বের করছো, দেখি হাত তোলো। এই তো সহজ জিনিস, কি ক্লিয়ার? ওকে, মিটারে নিলে না, মিটারে কেন নিব রে? 8 আর 13 সেন্টিমিটার, সেন্টিমিটার কাটাকাটি হয়ে গেল না? এই পাগল। আপনার কষ্টে কেন্দ্রে দিয়েছি, কেন্দ্রে দিয়ে আর কি করবো বলো? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ফায়াদ উৎস বলছে লস প্রজেক্ট। কিসের লস প্রজেক্ট রে? এই পাগল দাদা এইচডাব্লিউ দেন। এইচডাব্লিউ এখন সব, এই অধ্যায় তো হয়ে গেছে, শুধু রকেট বাদ দিয়ে পরের দিন রকেট পড়লে শেষ। টাটা।